সুইমিং পুলের সাথে বাগানের প্রতিটি ফুল গাছে ছোট ছোট আধুনিক রং বেরঙের বাতি লাগানো হয়েছে। সেই সাথে সুইমিং পুলের পানিতে ঠিক গত বছরের মতোই প্রদীপ জ্বালানোর ব্যবস্থাও করা হয়েছে। গত বছর সব হয়েছে নীলিমার ইচ্ছেতে, এবার হয়েছে মডেল কন্যা তিশমার ইচ্ছেতে। রিশাদ যখন নিজের কেবিনে বসে ম্যানেজারের উপর রাগ ঝাড়ছিল কাপল সুইট ডেকোরেশন দেখা নিয়ে, তখনই আবির্ভাব ঘটে তিশমার। সে রিশাদ বলে ডাকতেই সুচতুর রিশাদ নিজের অগোছালো অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে। শার্টের কলার ইন ঠিক করে টাইটাকে সোজা করে, হাত বুলিয়ে চুল ঠিক করতে করতে কেবিনের ভেতর প্রবেশ করে তিশমা। রিশাদের অমন অগ্নি থেকে জল হওয়া দেখি চরম বিস্ময়ে বিস্মিত হয় ম্যানেজার। রিশাদকে তিনি চেনেন অনেক বছর হলো। বয়সে রিশাদের চেয়ে জুনিয়র হলেও পড়াশোনা রিশাদের ব্যাচমেট ছিল। পরিচয় ছিল বলেই লোকটার চরিত্র এবং কাজের প্রতি আগ্রহ দেখিয়ে রিশাদ তাকে নিজের করা প্রথম কাজে তাকে জবের অফার দিয়েছিল। মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির জন্য তখন চাকরিটা ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতন। বিনা বাক্যে চাকরিতে জয়েন করে, আর তারপর থেকে একসাথে অনেক সময় দুজন এখানে কাটিয়েছিল। সেই সুবাদে রিশাদের কঠোরতা, গম্ভীরতা এবং নিষ্ঠুরতা সম্পর্কে সে অবগত। সে ধারণা আজ আমূল বদলে গেল মেয়েটিকে কেবিনে ঢুকতে দেখি। রিশাদের মতো লোক কিনা কোনো এক মেয়ের জন্য এভাবে নিজেকে অপ্রস্তুত ভাবছে। তিশমা বর্তমানে আমাদের দেশের একজন উঠতি তারকা। কিছু কিছু বিজ্ঞাপনে কাজ করে এ পর্যন্ত অনেক সাড়া পেয়েছে বড় বড় কাজের। রিশাদের সাথে তার পরিচয় অস্ট্রেলিয়ার যাত্রাপথে বিমানে। পাশাপাশি সিট হওয়ায় টুকিটাকি গল্প এবং দুজন সুন্দর মানুষের টুকটাক পরিচয় থেকে ফোন নাম্বার আর সোশ্যাল সংযোগ আদান প্রদানে পরিচয় গভীর হয়। বয়সের পার্থক্য অনেক থাকা সত্ত্বেও দুজনের বন্ধুত্ব হয় দারুণ। বলতে নেই মেয়েটা মনে মনে রিশাদকে নিয়ে ভাবে অনেক দূর, কিন্তু সে ভাবনায় ছেদ ঘটে বছর দেড়েক আগে রিশাদের বিয়ের নিউজ পেয়ে। তারপরও একটু একটু কথাবার্তা সবসময়ই চলত। নীলিমার পালিয়ে যাওয়া আর নির্জনের জন্মের কথাটাও সে জানে। শুধুই অজানা মেহুইশ নামে রিশাদের জীবনের নতুন অধ্যায়। ছোট ছোট হাত চালিয়ে মেহুইশের গাল বারবার খামচে ধরছে নির্জন। আজকাল ঝাপটে ধরে থাবা বসায় নির্জন সামনে কিছু পেলেই। মেহুইশের প্রথম নির্জনকে দেখলেই মনে হতো ইভান হারিয়ে গেছে, তার জীবন তছনছ হয়ে গেছে শুধুমাত্র এই বাচ্চাটার কারণে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি এখন আর তেমন লাগে না। মধ্যরাতের নিস্তব্ধতায় ইভানের শূন্যতা বুকের ভেতর সূচের মতো বিঁধলেও সেই কষ্টের দায় এখন আর নির্জনের উপর দেয় না। সে ভাগ্য বলেও মেনে নেয় না। সব কিছুর জন্য দায়ী সে রিশাদকেই ভাবে। বিছানায় আধশোয়া হয়ে পেটের উপর বসিয়ে দেয় নির্জনকে। ঘাড় এখনও হেলে দুলিয়ে বাকিয়ে পড়ে এদিক ওদিক, আর মেহুইশ খুব সতর্কভাবে তার ঘাড়ের পেছনে হাত রেখেছে, যেন বেকায়দায় পড়ে ঘাড় না ভাঙে, বাচ্চাটা ব্যথা না পায়। দুপুরের খাওয়া একটু আগে শেষ হয়েছে তার আর রেহনুমার, কিন্তু নির্জন জেগে থাকায় তার আর ভাত কম দেওয়া হয়নি। বিছানায় শুয়েই খেলা করছে সে, আর অমনি মেহুইশের ফোনটা বাজলো। উপর থেকে নির্জনকে বিছানায় শুয়ে ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোনটা নিতে চমকালো ভীষণ। স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে। এতদিনের মাঝে রিশাদ তাকে মাত্র 2 দিন ফোন করেছিল। প্রথমবার চেক করেছিল মেহুইশ ফোনটা ধরে কিনা, আর দ্বিতীয় দিন খোঁজ নেওয়ার ছিল সে নির্জনের টিকার কার্ড সাথে এনেছিল না ভুলে গেছে। মেহুইশ যেন একটিবার আলমারিতে চেক করে। তখন সে মনে মনে রেগেছিল খুব অলৌকিকভাবেই। আজকে তার রাগ হলো না। ফোনটা তুলতে ওপাশ থেকে রিশাদের গলা পাওয়া গেল। নেট পাওয়া গেলে একটু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দাও তো, আমার এক ফ্রেন্ড নির্জনকে দেখবে। নিজের কথা শেষ করে কল কেটে দিল রিশাদ। মেহুইশ বোকা বনে গেল। কি হলো এটা? ফোনে হোয়াটসঅ্যাপ আছে কি না, নেট আছে কি না, এখানে ডাটা নেট কানেক্ট হবে কি না, কিছু না খবর নিয়েই অর্ডার করলো শুধু। নবাবজাদা ভাব সবসময়। নিজের মনে বলতে বলতেই ফোনে দেখলো মেসেজ এসেছে রিশাদের নাম্বার থেকে। ফোনে হোয়াটসঅ্যাপ এমবি সবই আছে, তুমি শুধু ডাটা কানেক্ট করে নির্জনকে নিয়ে বাগানের দিকে যাও। মেসেজ পড়তেই ভয় লাগলো মেহুইশের। ভূতে দিল না কে মেসেজ? সে তো মনে মনে বলছে এসব কথা, এরই জবাব ওই লোকটা কি করে পাঠালো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। পড়তে পড়তে মেহুইশ ফোনের ডাটা কানেক্ট করলো। সিম নেটওয়ার্ক একবার দেখা যাচ্ছে তো আরেকবার ভ্যানিশ। ভয় তো বেরিয়ে চলছে। লোকটার উপর কি জিন ভূতের আছড় আছে? শীতের আকাশে সূর্য একটু জলদি লুকিয়ে পড়ে গোধূলি বেলায়। গোধূলির শুরু আকাশ কালচে হয়ে কুয়াশার চাদর নেমে আসছে এখনই পাহাড়ে। মেহুইশ নির্জনকে কোলে রেখে চেয়ারে বসেছিল, কিন্তু ফোন ধরার সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে রেহনুমাকে ডেকে চেয়ারে বসিয়ে নির্জনকে তার কোলে দিল। নিজে ফোনটা ধরে ভিডিও কল দিতেই ক্যামেরায় ভেসে উঠল এক জোড়া মুখ। রেহনুমা কিছু বলতে যাবে তার আগেই তিশমা বলল, ইনি কে? ক্যামেরার পেছন থেকে সচকিত মেহুইশ নারী কণ্ঠ শুনে কৌতূহলী হলো বেশ, তবুও দেখার চেষ্টা করলো না। এবার রিশাদের গলা পাওয়া গেল, আমার ফুপি আর আমার ছেলে। ও সালাম আলাইকুম আন্টি।
বেশ উৎফুল্ল গলায় সালাম জানালো তিশমা। ততক্ষণে রিশাদের নজর স্ক্রিনে আরও একটি মুখ দেখার প্রতীক্ষায়, কিন্তু কাঙ্ক্ষিত মুখটি দেখা গেল না। রেহনুমা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ক্যামেরায়। এদিকে ছোট্ট হাতে বারবার ফোনটা খাবড়ে তুলে নিতে চাইছে নির্জন, সাথে বাবার মুখ দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বিভিন্ন রকম শব্দ করছে। ফুপি, এ হলো তিশমা, আমার বান্ধবী। মেয়সের কানে বাক্যটা প্রবেশ করা মাত্রই সে ফোন ঘুরিয়ে নিজের মুখের সামনে ধরল। এপাশে রিশাদ, তিশমা দুজনেই হকচকিয়ে গেল আচানক মেহুষকে দেখে। ওপাশে মেহুষ হতভম্ব অপরূপ সুন্দরী মডেল কন্যা তিশমাকে দেখে দ্রুত আবার ফোন ঘুরিয়ে সে রেহনুমার দিকে তাক করল। কয়েক সেকেন্ড পর তিশমার গলা পাওয়া গেল। ওটা কে ছিল রিশাদ? বেবি সিটার। বেবি সিটার কথাটা কানে বাজলো মেহুষের সাথে রেহনুমারও। রিশাদ তার ফ্রেন্ডের সামনে মেহুষের পরিচয় ঢুকালো। কলিজায় লাগলো যেন রিশাদের বলা কথাটা। লোকটার মতলব কি? জোর জবরদস্তি বিয়ে করে এনে এখনও লোকের সামনে বলছে আমি তার ছেলের কাজের লোক। অসভ্য হারামি বেবি সিটারের সাথে রাত কাটাতে আসিস তুই, শালা বজ্জাত। মনে মনে গালির ফোয়ারা ছুটল মেহুষের, কিন্তু মুখে বলার সাহস নেই রেহনুমার সামনে। শত হলো রেহনুমা তো রিশাদেরই ফুপু। ফোন কল কেটে দিয়েছে রিশাদ অনেক আগে, তবুও চেয়ারে থ মেরে বসে আছে রেহনুমা। রিশাদের আচরণ তার নিজেরও ভালো লাগেনি। রিশাদকে সে দূর থেকেই জানে, তবুও এতখানি জানে রিশাদ কখনও কোনো মেয়েকে পটাতে তার স্ত্রীর পরিচয় লুকাবে না। নাকি ওই মেয়েটা তার বন্ধুর চেয়েও বেশি কিছু? রেহনুমা মনে প্রাণে চাইছে তার মনের ভাবনাগুলো ভুল হোক। রিশাদের জীবনে নীলিমাকে নিয়ে যে তামাশা হয়ে গেছে তা আবার নতুন করে তার আর মেহুষের সম্পর্কেও না হোক। এমনিতেও রিশাদের বন্ধুটি দেখতে অনেক বেশি সুন্দরী মনে হলো। অন্তত নীলিমা মেহুষের তুলনায় তো অনেক বেশি। বয়সেও মেহুষের সমানই হবে হয়তো। রাশেদ খানের তর্জনে গর্জনে খানবাড়ি আজ তুঙ্গে। থমথমে মুখে বসে আছে রাইমা আর রিহান তাদের মায়ের ঘরে। তাদেরই সামনে বসে আছে জেবুন্নিসা, আর দরজা মুখে দাঁড়িয়ে চিৎকার করছে রাশেদ খান। তার এক কথা, মেয়ে তার কাছেই থাকবে। আর এই কথাটা রিহানের কান ভেদ করে অন্তরের ভেতরে গেঁথে গেল। বাবা মা ডিভোর্স চায়, আর সেই ডিভোর্সে তার মেয়েকেও চায় নিজের সঙ্গে। আর মা বলছে মেয়েকে সে কিছুতে এ বাড়িতে রেখে যাবেন না। আজও চলে যাবে সে বাপের বাড়ি, সাথে রাইমাও যাবে। রিহানের দুঃখটা এখান থেকেই শুরু। মাও তাকে চায় না, বাবাও না। সে কি তবে ফেল না? রিহানের কিশোর মনে বড়সড় আঘাতটা এখান থেকেই লাগা, যা তার খুব কাছের আর আপন কেউ জানতেই পারল না। রাইমা বিমর্ষ মুখে বসে আছে। বাবাকে সে অসম্ভব ভালোবাসে, সাথে মাকেও। যদিও মায়ের সাথে তার মিষ্টি মুহূর্ত কখনো ছিল বলে মনে পড়ে না। আজ মা বাবার লড়াই তার সকল প্রাণশক্তি কেড়ে নিচ্ছে। সত্যি কি মা বাবা ডিভোর্স নেবে? তাদের বিচ্ছেদে কি তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে? না, কিছুতেই সে এমনটা হতে দেবে না। ছোট থেকেই তো মা বাবার কখনো বনিবনা দেখেনি, তাই বলে এভাবে বিচ্ছেদ তার কল্পনার বাইরে। বাবা মায়ের ঝগড়া যখন তুমুল হয়ে গেল, তখন আর রিহানের পক্ষে ঘরে থাকা সম্ভব হলো না। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। রাইমা অনেক চেষ্টা করলো বাবা মাকে থামানোর, কিন্তু তারা কিছুতেই থামলো না। উল্টো একসময় রাশেদ খান হাত উঁচিয়ে থাপ্পড় দিতে চাইল জেবুন্নিসাকে। ঘটনাটা আর সহনীয় রইল না রাইমার পক্ষে, আর না জেবুন্নিসার পক্ষে। রাশেদ নিজেকে থাপ্পড় দেওয়া থেকে সামলে নিলেও রাগ সামলাতে পারল না। রাইমা ঘর থেকে বেরোতেই সে বলে উঠল, আমার বোনকে বিধবা করেও তোমার স্বাদ মেটেনি, তাই না? এর জন্য গিয়েছিলে চট্টগ্রাম, এবার যেন তাকেই খুন করতে পারো। রাইমার পা থেমে গেল। ফুপু বিধবা। ঘরের ভেতরে আবারও চিৎকার শোনা গেল, তবে এবার জেবুন্নিসার। খুনি আপনি, আপনি ধর্ষক, আপনি প্রতারক। আর আপনারই ছায়ায় আমার বোনের শেষ চিহ্ন রিশাদটাকেও তেমনই বানিয়েছেন। আমার রাইমা রিহানটাকেও এখন তেমনই করতে চাচ্ছেন। ডিভোর্স আমার চাই, এবং সেটা যত দ্রুত সম্ভব। এই অবধি শুনে রাইমা আর দাঁড়াতে পারল না। সে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো। সহ্য হয় না তার এমন জীবন। ছোট থেকে এমন দূরত্ব তাকে ভিতরে ভিতরে প্রচণ্ড দুর্বল সত্তায় পরিণত করে দিয়েছে। ভয় পায় সে এই জীবনে সব রকম সম্পর্ককেই। নিজের প্রয়োজনে মাকে পায় না, মায়ের আদর শাসন কিছুই পায় না। আর না পায় বাবাকে কাছে। বাবার আদর আর আদরে ভর্তি টাকাই তার প্রাপ্তির খাতায় আছে। এক দাদাভাই আছে যে কিনা আদরটাও শাসনের ভঙ্গিতে করে। তবুও স্বস্তি গত কয়েকটা মাস নির্জনকে পেয়েছিল, বাবার কারণে এখন সেও নেই। আর এত বছর পর জানলো একটা ফুপি আছে, কিন্তু সেখানেও জানতে হলো মা আর ফুপির মধ্যকার সম্পর্ক বিষাক্ত। কিন্তু বাবা কেন বলল? ফুপির বৈধব্য দশা মায়ের কারণে।
রাইমার মাথা জট পাকিয়ে গেল যেন। ফুপুর বাড়িতে গিয়েও মনে হয়েছিল মা ফুপুকে সহ্য করতে পারে না, আর ফুপুও কেমন মাকে যতটা সম্ভব এড়িয়ে চলছিল। যদি মায়ের কারণেই ফুপু বিধবা হয়ে থাকেন তবে তো মায়ের না ফুপুরে মাকে সহ্য করারই কথা না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। সব জানতে হবে তাকে, মা বাবার বিচ্ছেদ ঠেকানোর জন্য হলেও তাকে সব জানতে হবে, কোনো উপায় বের করতে হবে। শি ইজ মাই ওয়াইফ বলেই রিশাদ বসা থেকে উঠে দাঁড়ালো। কথাটা শুনে তিশমার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। কি বলো রিশাদ? তোমার বউ তো নীলিমা ছিল, তার চেহারা। নীলিমা পালিয়ে গেছে তা তো অজানা নয় তোমার। মাথা নেড়ে জবাব দিল তিশমা, সে জানে। ওর নাম মেবিশ না, মানে মেহুইশ। ভেঙে ভেঙে বলল রিশাদ মেহুইশের নামটা। তারপর আবার বলল, মেবিশকে আমি জোর করে বিয়ে করেছি। আসলে নীলিমা যাওয়ার পর নির্জনকে আমি সামলেছি, কিন্তু কাজ তো আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। আবার নির্জনকে মায়ের যত্ন দিতে গেলে কাজ করাও সম্ভব নয়। আব্বু ফোন করে করে পাগল করে দিচ্ছিল বিয়ের জন্য, আর এবারও তার পছন্দের কোনো এক ব্যবসায়ীর মেয়ে। বিয়ের কথা শুনলেই তো মাথায় আগুন ধরে যায়। তার উপর আব্বুর মতের দাম দিতে গিয়ে আমি আজ ছেলে মানুষ করতে কাজ ছাড়তে বসেছিলাম। রাগে মাথা কাজ করছিল না, তার উপর নির্জনের অসুখ হলো। এই অসুখে আমার ছেলেটা কান্না করতো প্রচুর। হাসপাতালে যাওয়ার পর মেহুইশ চোখে পড়ে, তার কোলে নির্জন যেতে চুপ হয়ে যায়। আর বাড়িতেও খালামণি কোনো না কোনো কটু কথায় বিয়ের কথা তুলতে থাকতেন। সব মিলিয়ে রাগ, জেদ আর সমস্যার সলিউশন আমার তখন শুধু মেবিশকেই মনে হয়েছিল। এ পর্যন্ত বলি থামল রিশাদ। তিশমা এতক্ষণ মনোযোগ দিয়ে রিশাদের কথা শুনছিল। এবার প্রশ্ন করল, যদি মেহুইশ বিবাহিত হতো তখন কি করতে তুমি? তিশমা যেন মেহুইশ নামটা উচ্চারণ করতে পারল না ঠিকঠাক। রিশাদ আবার জবাব দিল, তাতে কি? সে বিবাহিত না হলেও কারো প্রেমিকা তো ছিলই। আমার জন্য সে তার প্রিয় মানুষকে হারালো। শেষের কথাটা বলতে গিয়ে রিশাদের গলা কাঁপল। সে ব্যথিত নিজের কর্মের জন্য, কিন্তু ব্যথিত হওয়ার বাইরে সে কিছু করতেও চায় না। এদিকে তিশমা অপলক চেয়ে আছে রিশাদের দিকে। হঠাৎ ম্যানেজার এসে দাঁড়ালো রিশাদের সামনে। গলা খাঁকড়ি দিয়ে এসে প্রশ্ন করল, স্যার সব রুম কমপ্লিট হয়ে গেছে আজ। চাইলে কাল থেকেই আমরা 4th ফ্লোরের বুকিং নিতে পারি। শীত তো এখন ভালোই জমছে, ট্যুরিস্টও বেশ আসছে। ম্যানেজারের কথার কোনো জবাব দিল না রিশাদ। সে এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশ থেকে তিশমা বলল, এই যে মিস্টার হাঙ্কি পাঙ্কি, এখানে কি আপনার? এখন আমরা কথা বলছি, পরে আসুন। তিশমাকে প্রথম দেখে যতখানি আপ্লুত হয়েছিল, সে এই মুহূর্তে ততটাই বিরক্তি বোধ করল। কত বড় রকমের খারাপ হলে মানুষ এমন বিচ্ছিরি নামে ডাকতে পারে। মিজাজ খারাপ হলো ম্যানেজারের, কিন্তু এই সেলিব্রিটি টাইপ মানুষ তার একদম পছন্দ না। ম্যানেজার দাঁড়িয়ে আছে বলে তিশমা আবারও বলল, এই যে হাঙ্কি পাঙ্কি, কথা কি কানে যায় না? তারই মাঝে রিশাদ বলল, আমার রুমটাও গুছিয়ে রাখবেন তো, কাল আমার পরিবার আসবে এখানে। আর শুনুন, আমার পুরনো রুমটাকে ট্যুরিস্ট রুম করার ব্যবস্থা করান। আমি কালকে থেকে 2য় ফ্লোরে থাকব। আর ঘরের পর্দা সব ল্যাভেন্ডার কালারের রাখবেন। ও হ্যাঁ, রুম 2টা লাগবে। আমার ফুপিও এখানেই থাকবে যতদিন আমি থাকব। কপাল কুঁচকে নাক ফুলিয়ে ম্যানেজার চলে গেল চুপচাপ। মেজাজ চড়ে গেছে খুব তার, কিন্তু বসের সামনে কারোর সাথে তর্কে জড়ানোটা পছন্দ নয় বলেই চুপ ছিল সে। তাছাড়া ওই মডেলকে সে 2 পয়সারও দাম দেয় না। বাহ, তোমার ম্যানেজার তো দেখি তোমার মতোই না কচু লোক। কী ভাব দেখিয়ে না গেল? তিশমা অবাক হয়ে বলল, কেন খামোখা ওসব বললে? কী সব বলেছি? ওই যে হাঙ্কি পাঙ্কি, ও আসলে তার নামের ব্যাপারে খুবই পজিটিভ। ওকে 2টো গালি দিয়ে কথা বললেও জবাব দেবে না, কিন্তু নাম নিয়ে মজা করলে খুব লাগে তার। এটা কি তোমার ঘরের বউ? এত গভীর খবর মানুষ তো নিজের বউয়েরও রাখে না, ব্যঙ্গ করল তিশমা। সেও দেখে নেবে এই ফালতু ম্যানেজারকে। 1 সপ্তাহ থাকবে। এই 1 সপ্তাহে ওই ম্যানেজারের ঘুম যদি হারাম না করে তবে তার নামও তিশমা নয়। আচ্ছা, পরের কাহিনী কি? তিশমা কৌতূহল মেটাতে আবার প্রশ্ন করল, কিসের কাহিনী? হাঁটতে হাঁটতে বলি, চলো বিচের দিকে। বিকেলের শুরু, সমুদ্রের ঢেউর সাথে হাওয়া আসছে পাল্লা দিয়ে। শীত নেই এ সময়ে এখানে, অথবা আজ সূর্যের তাপ বেশি। বেগুনি রঙের ফুল স্লিভ টপ আর হোয়াইট লেগিংস পরনে তিশমার পিঠ পর্যন্ত চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে আছে। লনের সামনে দাঁড়ানো কালো কোট পরিহিত ম্যানেজার অগ্নিদৃষ্টিতে লক্ষ্য করেছে লন ছাড়িয়ে গেটের দিকে পা বাড়ানো তিশমার দিকে। পাশাপাশি রিশাদ 1 হাত চুলে বুলিয়ে পা মিলাচ্ছে তিশমার সাথে। তিশমার প্রশ্ন, মেহুইশ যদি তার বউ হয় তবে কেন সে বেবি সিটার বলে পরিচয় দিল? আমি কল করে বলেছিলাম নির্জনকে নিয়ে সে যেন ভিডিও কলে আসে। সে কি করলো? ফুপির কোলে নির্জনকে দিয়ে দিল। ফুপিকে নিশ্চয়ই খেয়াল করেছিল 2 হাতে নির্জনকে ধরে রেখেছে। হ্যাঁ, তাই তো দেখলাম, তিশমা জবাব দিল। ফোনের পেছনে মেহুইশ ছিল তা বুঝতে পেরেছি তখনই। কিন্তু এতেও সমস্যা নেই। কিন্তু সে কেমন? তোমার কণ্ঠ শুনতেই ঘাড় বাড়িয়ে দেখে নিল তোমায়। আমি বেশ অবাকই হয়েছি। আমি কথা বলার সাথে সাথে অমন করলো কেন? কারণ ও আমার সাথে সংসার করবে। নীলিমা হলেও এমন করতো, তবে নীলিমা করতো নিজের প্রয়োজনে। কোনো কথাই মাথায় ঢুকছে না রিশাদ কী বলছে এসব।
তিশমা যেন এবার বিরক্তিই হলো। রিশাদ দুহাত প্যান্টের পকেটে গুজে দিল। এলোমেলো চুল বাতাসে দোল খাচ্ছে, খুব সেই সাথে কপালে ঠেকছে বারবার। আনমনার দৃষ্টি তার সামনে সমুদ্রের জলরাশিতে সে আবার বলল, মেবিশকে বিয়েটা আমি জোর করে করলেও সে পালিয়ে যেতে চেয়েছিল, আর সেটাই স্বাভাবিক, কারণ সে কাউকে ভালোবাসে। কিন্তু তার দায়িত্ব, তার মা আর ভাইয়ের সুখ তার কাছে নিজের চেয়েও বেশি। ও প্রথমে আমাকে দেখলে যতটা অসহ্য বোধ করতো, এখন তা করে না। আমি টের পাই সে আমার প্রতি কোমল হচ্ছে একটু একটু। সে নির্জনকেও আদর করে, আগলে রাখে, যা নীলিমা তার আপন মা হয়েও করেনি। ওই তো এসেছিল ছেলের প্রতি দরদ দেখাতে, কিন্তু সে দরদ কতটুকু দেখালো? নতুন জামাই যে ওকে অবহেলা করলো, অমনি ছেলেকে ফেরত দিয়ে গেল। 15 দিনের জায়গায় 7 দিনই নির্জনকে তার বাপের কাছে দিতে হলো। আর মুখে কি বড় বড় ডায়লগ দিয়েছিল জানো? সে নাকি সারা জীবনের জন্য কেড়ে নেবে নির্জনকে আমার কাছ থেকে। কথাটা শেষ করেই অস্পষ্ট স্বরে গালি দিল একটা। তিশমা হাত ধরল রিশাদের। হাঁটতে হাঁটতে হাতটা ছাড়ল না। আশ্বাস দিল, যা হয় ভালোর জন্যই হয়। মেহুইশের পরিবারের দায়ভার আমি নিজের কাঁধে নিয়েছি। তার মা ভাই খুব খুশি, আর সেই খুশি সে প্রতিদিন একবার করে নিজের মায়ের কথা শুনেই বুঝতে পারে। এই কারণে মেহুইশ নিজেকে আমার সাথে সারা জীবন আটকে রাখবে। আমাকে স্বামীর মর্যাদাও দিবে, আবার নির্জনের মাও হবে। তার প্রথম ধাপই ছিল বোধহয় ওভাবে তোমাকে দেখা। রিশাদের কথা শেষ হতেই তিশমা তার হাত ছেড়ে মুখোমুখি এসে দাঁড়ালো। তার মানে বলতে চাইছো তোমার বউ তোমাকে সন্দেহ করে আমাকে দেখেছে? রিয়েলি? মানে তার বরের সাথে কোনো নারী কণ্ঠ শোনা গেছে বলে সে ওরকম হুট করে ক্যামেরার সামনে এসে দেখে নিল মেয়েটাকে? আর ইউ শিওর রিশাদ? ভীষণ রকম অবাক হয়েছে তিশমা। ভালো না বেশেও স্বামীর উপর সন্দেহ করা যায়? কই, সে তো 1.5 বছর প্রেম করেছিল তৈমুরের সাথে, কিন্তু তৈমুরের অন্য আরও একটি সম্পর্কের কথা জানার পরও তো সে এমন করে তাকায়নি তৈমুরের ওই গার্লফ্রেন্ডের দিকে, যেভাবে মেহুইশ তাকিয়েছিল তার দিকে। হঠাৎই মন খারাপ হলো তিশমার। তৈমুরের সাথে প্রেম করেছে, ব্রেকআপ হয়েছে, তার তো মন একটুও কেমন করেনি, বরং আজ রিশাদের কথা শুনে মেহুইশের তীক্ষ্ণ সে কয়েক সেকেন্ডের চাহনি দেখে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করছে খুব। কারোর সাথে বাধা পড়ার তীব্র আকাঙ্ক্ষা জাগছে। মেহুইশের সাথে রিশাদের মিল নেই, ভালো লাগা নেই, তবুও রিশাদের কথাগুলো শুনে মনে হচ্ছে এখানেই লুকিয়ে আছে তাদের গভীর কোনো প্রেমের কাহিনী। পাতা ঝরার মৌসুম, ত্বকের পানি শূন্যতাও বুঝি হয় এই মৌসুমটাতে। বিরক্তি মাখা সরে বলল মেহুইশ। মাত্র আয়নার সামনে বসে লোশন মাখছিল হাতে। পাহাড়ের বুকে আজ সন্ধ্যেটাই যেন খুব ধীরে নামলো। কারণ কি? মেহুইশ কি আজ মনে মনে রিশাদের বাড়ি ফেরার অপেক্ষা করছিল একটুখানি? হয়তো করেছিল, তাই তার সময়ের এত ব্যবধান অনুভব হচ্ছে। সে যে তিশমাকে দেখলো তখন থেকে বিড়বিড় করে কথা বলছে, রিশাদকে বকছে, আবার নিজেকেও বকছে। কেন আজ সে রিশাদকে ভাবছে এত? যেখানে খুশি যাক, ওই লোক যার কাছে থাকুক, তার কি? ওই নায়িকার কোলে বসে থাকুক গে, সে কেন ভাববে এসব? বলে আয়নায় তাকিয়ে নিজেকে ভেঙচি কাটল। হঠাৎ মনে হলো দরজার কপাট নড়েছে। চকিতেই তাকালো সে, কিন্তু না, দরজায় কেউ নেই। ঠান্ডার তীব্রতা বাড়ার আগে নির্জনকে গরম কাপড় পরাতে হবে। আয়নার সামনে থেকে সরে গেল মেহুইশ। ঘরে হেয়ার ড্রায়ার আছে, সেটা দিয়ে প্রতিদিনকার মতো নির্জনের কাপড়গুলোকে হালকা একটু গরম করে তাকে পরাতে লাগলো। বাইরে থেকে রেহরিমা গলা শোনা গেল, এই ঘরে আসছে সে। রিশাদ, তোর কফি হয়ে গেছে, এনে বলে ঘরে ঢুকতে সে দেখল ঘরে রিশাদ নেই। রিশাদ কই? হোটেলে, মেহুইশ জবাব দিল। আবার গেল? তো কফি চাইলো কেন? বোকা বনে গেল যেন রেহনুমা। আবার গেল মানে? বাড়িই তো আসেনি, একটু আগেই তো এলো। ফুপি কফি হয়েছে? বলতে বলতে রিশাদ এসে ঘরে ঢুকলো। রেহনুমা কফি তার দিকে এগিয়ে দিয়ে বলল, জিরিয়ে নাও, তারপর আমার ঘরে একটু এসো। রেহনুমা কফির মগটা দিয়েই বেরিয়ে যাচ্ছিল, রিশাদ তাকে থামিয়ে দিল। ফুপি একটু দাঁড়াও, আমার একটু কথা আছে। কথা আমারও আছে, কিন্তু আগে তুমি কফি খাও, ফ্রেশ হও, তারপর। ততক্ষণে আমি রাতের খাবারের ব্যবস্থা করি। আরও চোখে মেহুইশ বার কয়েক রিশাদের দিকে তাকালো। আজ কোট পরে গিয়েছিল কিনা বাড়ি থেকে তার জানা নেই, কিন্তু এখন উলের গলাবন্ধ সোয়েটার পরে আছে। চমৎকার তো এই সোয়েটারটা। এমন একটা সোয়েটার সে দেখেছিল কোরিয়ান অ্যাক্টর লিমিনকে, সেম সোয়েটার, কিন্তু সেটা কচি লেবু রঙের ছিল, আর রিশাদেরটা পাকা বুড়িয়ে যাওয়া লেবুর হলদে রঙ। আরে বাহ মেহুইশ, তুই তো খুব ভালো রং চিনিস, বলে মেহুইশ মনে মনে নিজেকে বাহাবা দিল। এদিকে রিশাদ কফি শেষ করে কাপড়ও বদলেছে, তার সেদিকে খেয়াল নেই। কুয়াশা ঘেরা অন্ধকারে হিম বাতাসে দূর থেকে ভেসে আসছে তিতির পাখির ডাক। এ রাতেও তিতির ডাকে? মেহুইশ ভুলেই গেছে আজ সারা বিকেল সে বকে বকে রিশাদের পিনটি চটকেছিল। রিশাদ মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে পুনরায় গরম কাপড় পরে মেহুইশের মুখোমুখি বসল। হকচকিত মেহুইশ রিশাদের এমন কাণ্ড দেখে, কিন্তু কিছু বলল না।
তারা এমনিতেও কথাবার্তা স্বাভাবিকভাবে একদিনও বলেনি, প্রয়োজনের বাইরে তো নয়। নির্জন হাত পা ছুড়ে রিশাদের দিকে গায়ে এলিয়ে দিচ্ছে, বারবার তা দেখে সে ছেলেকে একটানে কোলে তুলে নিল। কপালে মুখে অনবরত কয়েকটা চুমুকে মেহুষের দিকে তাকিয়ে বলল, আমরা কাল সকালে কক্সবাজার চলে যাব। মেহুষ চুপচাপ শুনল, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। রিশাদ আবার বলল, আমরা হয়তো 3 মাস থাকবো সেখানে, তাই প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট সেখানে আমরা ছোটোখাটো একটা সংসারে গড়ে তুলব। এতক্ষণে মেহুষের স্বাভাবিক চেতনা অস্বাভাবিক হলো। তার চক্ষু দুটোই অতিমাত্রায় বড় হলো। আশ্চর্যজনকভাবে তার বন্ধ মুখ হা হয়ে গেল। সন্ধ্যে থেকে লাগা শীতটা এবার যেন উত্তেজনা একদমই কেটে গেল। সে অনুভব করলো তার শীতল নাক আর কান দুটো ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? এই জীবনে সে কখনো পাহাড় সমুদ্র দেখতে পারবে কি না তা নিয়ে বরাবরই ভাবত আর মন খারাপ করত। কিন্তু এ কি, গত 20-22 দিন ধরে সে পাহাড়ে থাকছে, এখন কিনা আবার কক্সবাজারে? ভাবতেই মনে মনে শিহরণ জাগছে। চমকপ্রদ জীবন তাকে আরও কত কত চমক দিবে আল্লাহ জানে। খুশিতে একবার মনে হলো সে রিশাদকে একটু জড়িয়ে ধরবে, আবার মনে হলো বাড়াবাড়ি হবে। দরকার কি এসব ঢঙের? লোকটা তো নিজ স্বার্থে নিয়ে যাবে নিশ্চিত। কি অসভ্য বিয়ে করেছে এখন, হানিমুন করার জন্য আবার কক্সবাজারে নিয়ে যেতে চায়। হানিমুনের কাজ তো বদমাশ তুই আগেই করেছিস, আর কি চাস? মেহেশের বিস্মিত মুখের ভাব এবার বদলে গিয়ে রাগে রাগে মনে হলো। রিশাদ অপলক তাকিয়ে আছে মেহুষের দিকে, আর মেহুষের আদল বারবার পরিবর্তন হচ্ছে তা দেখছে। নির্জন মুখে অদ্ভুত রকম শব্দ করছে কিছু, আবার সোজা বসবার জন্যও চেষ্টা করছে। মেহুষের হুঁশ এলো সে রিশাদের মুখোমুখি বসা, তাই উঠে গেল বসা থেকে নিঃশব্দে। যা বললাম আশা করি মাথায় ঢুকেছে। ফুপিকে একটু পরেই জানাবো। তোমার যা যা নেওয়ার গুছিয়ে নাও। নির্জনের কাপড় চোপড়, খেলনা, খাবার সেগুলো আমি গুছিয়ে নিব। রিশাদ কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। মেহুষ ভাবনায় পড়ল এবার কি নেবে কি নেবে না। একদিকে মুক্তি নির্জনের কাজ লোকটা নিজেই করবে। জেবুন্নেসা আবার চলে গেছে বাপের বাড়ি। তার নিজের নামে যে সম্পত্তি আছে তার বাবার বাড়িতে, তাই দিয়ে সে তার খরচ চালাতে পারবে। কিন্তু সমস্যা হলো রিহান রাইমাকে নিজের কাছে নিলে সম্ভব হবে না কিছু। আমি স্কুল কলেজে পড়ে তারা, সে খরচ বহন করে কত বছর ঠিকঠাক চলবে ধারণা নেই। তবে তার নিজের গাড়িটা বিক্রি করলে যা টাকা আসে তা ব্যাংকে ডিপোজিট রাখা যাবে। আবার একটা চাকরি করলে হয়তো একদমই টাকা পয়সার হিমশিম খাবে না। কিন্তু এখানেও কথা থাকছে তার বয়স নিয়ে। 40 পেরিয়েছে, সেই কবে বয়সটা। আবারও চুলেও 2-1টা রং বদল হয়েছে। এই বয়সে সরকারি চাকরি তো দূর, বেসরকারিতেও সুযোগ কতটুকু পাবে সন্দেহ। বাগানে বসে বসে এখনই ভাবছে সে সেই সন্ধ্যে থেকে। ঢাকায় শীত নেই করেও গত 2 দিনে ভালোই ঠান্ডা পড়েছে। বৃষ্টিও হয়েছে একটু আধটু, আর তাতে গায়ে পশম কাটা দিয়ে উঠেছে। এই বাড়িতে ভাইয়ের ছেলে মেয়েরা কেউ থাকে না। জীবনেসে এসেছে বলে তার ভাই অনেক খুশি। বড় ভাই আর ভাইয়ের বউ আর তাদের কিছু চাকর বাকর নিয়েই সংসার। ছেলে মেয়ে সবাই বিদেশে সেটেল, আর তাই বাবা মাকে মাসে মাসে 2 হাত ভরে টাকা পাঠায় তারা, যা তার ভাইয়ের আর ভাবির জন্য অনেক। রিহান এলে তার মামা খুব খুশি হয়, কিন্তু রিশাদ আসে না এখানে। জেবুন্নেসা ভাবছে ভাইকে বলে রিহানের কোনো একটা ব্যবস্থা করা দরকার, তারপর রাইমাকে না হয় নিজের কাছে এনে রাখবে। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, কিন্তু বিয়ের সময় হলে রিশাদ আর তার বাবাকেই লাগবে বেশি। দোটানায় ভুগছে জেবুন্নেসা ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। যেখানে নিজেরই বসতি নড়বড়ে হয়ে গেল, সেখানে তাদের জন্য কি করা উচিত বুঝে পায় না। ফুপুর ঘরে ঢুকতে রিশাদকে তার ফুপু প্রশ্ন করে, মেয়েটাকে শুধু তোমার বন্ধুই? কোন মেয়েটা? ভিডিও কলে যাকে পরিচয় করালে? ও তিশমা, তোমাকে তো বললামই আমার বান্ধবী সে। এত ফালতু মেয়ে তোমার বান্ধবী হয় কি করে বুঝি না, বলে রেহনুমা নিজের বিছানার কম্বলটা ছড়িয়ে দিল। রিশাদ খাটে উঠে কম্বলের নিচে পা ঢুকে বসতে বসতে বলল, ফালতু বলছো কেন ফুপু? ও খুব ভালো মেয়ে। ভালো না চাই, একটা সালাম পর্যন্ত দিতে পারে না ঠিকঠাক। আর ওই মেয়ে এত গায়ে পড়া কেন? রেহনুমার চোখ মুখ কুচকানো দেখে রিশাদ বেশ অবাক হলো। সে নির্জনের আঙ্গুল নিজের আঙ্গুলে পুড়ে খেলতে খেলতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুপু? তিশমা সত্যিই ভালো মেয়ে। থাক, ভালো হোক কি মন্দ তা আমি আর জানতে চাচ্ছি না। আমি তোমার সুন্দর একটা পরিবার দেখতে চাই, আগেও চাইতাম, যা আগে হয়নি। মহেশ খুব ভালো মেয়ে, আর সে সংসার করবে মন দিয়ে তুমি যদি সৎভাবে সঙ্গ দাও। এসব বলছো কেন ফুপু? কারণ তোমার ওরকম অন্য মেয়েদের সাথে মেলামেশা তার খারাপ লাগতে পারে। বিয়েটা তো তুমি ভদ্রভাবে করনি, তাই না? এ পর্যায়ে রেনুমার কথার ধরন বদলে গেছে। কণ্ঠস্বরও ভারী লাগলো রিশাদের। মনে হলো ইনি সত্যিই খানবাড়ির মেয়ে, তা কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। রক্তের তেজস্বী ভাব ফুটে উঠেছে তার কথাতেই। রিশাদের হাসি পেল খুব ফুপুর রাগ দেখে। মেয়েটা তোমাকে ভালো না বসলেও তোমার সংসার করবে। তোমার ছেলেকে তো খুব যত্ন করে আগলে রাখছে, সময়ের সাথে সাথে তোমারও শুভাকাঙ্ক্ষী হয়ে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চাইবে। তাই বলি, সময় থাকতে নিজের আমানত যত্ন করে নিজের কাছে ধরে রাখা শেখো, নইলে মরিচা পড়তে সময় লাগবে না। রিশাদ সব শুনে এ ব্যাপারে আর কথা বলল না। তার ধারণা হয়ে গেছে ফুপু কী চান। এবার তার বলার যা সে বলল,
ফুপু, আমরা কাল থেকে হোটেলে থাকবো, তুমিও। কেন? আমরা মাত্র 2 কি 3 মাস থাকবো, তারপরেই ফিরে আসবো এখানে। ভালো কথা, যাও। আগেও তো ঢাকায় থাকতে, আবার এই সিজনে হোটেলে। কিন্তু মহেশ আর নির্জনকে মাঝে মধ্যে নিয়ে এসো, আমার কাছে ভালো লাগবে। আমার কথা বুঝতে পারোনি মনে হয়। আমি বলেছি তুমিও যাবে। সবার কাপড় চোপড় গুছিয়ে বিছানায় যেতে যেতে রাত প্রায় 12টা বাজলো। শীতের রাত যতই বড় হোক না কেন, ঘুমিয়ে আশ মেটে না প্রায় বেশিরভাগ মানুষেরই। মহেশ তো এমনিতেই ঘুম কাতুরে। রিশাদ ঘুমানোর প্রস্তুতি নিয়ে আলো নেভাতে গেলে দেখল মহেশ আলাদা কম্বলে। জীবননিসারা চলে যাওয়ার পর আর এই ঘরে মহেশের আলাদা কম্বল আনার ইচ্ছে ছিল না। একই কম্বলে বেশ লাগছিল সবাই একসাথে ঘুমাতে। রিশাদ নিজের কম্বল সরিয়ে এক পাশে রেখে দিল। ঘুমন্ত নির্জনকে মহেশের দিকে চাপিয়ে নিজেও একটু আগালো। তারপর চুপচাপ মহেশের কম্বলে ঢুকে নির্জন সহ মহেশকে ঝাপটে ধরল। এবার ঠিক আছে, উষ্ণতা এবার 3 জনকে ছাপিয়ে যাবে। কিন্তু মহেশ কি তা হতে দেয়? তার চোখে এখনো ভাসছে তেশমার মুখ। ওই সুন্দরী অপ্সরা রিশাদের গা ঘেঁষে কী করছিল? বিড়বিড় করে সে অনুচ্চ সুরে বলতে শুরু করলো, লুচ্চা মার্কা ব্যাডা বাইরে মাইয়া দিয়া পোষায় না, আবার আমার গায়েও হাত দেয়। মহেশ যা বলেছে প্রতিটি কথাই রিশাদের কানে পৌঁছেছে। সে নিজের হাতটা মহেশের গা থেকে ধীরে ধীরে সরিয়ে নিল। আলতো করে নির্জনকে বুকে নিয়ে নিজের কম্বল জড়িয়ে নিল। মহেশের মুখটা মলিন হয়ে গেল। ফুপিয়ে কান্না উঠে এলো বুক থেকে। দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর। সে সুরে কান্নামাখা আর্তনাদ যেন কত অভিমান নিয়ে হারিয়ে গেছে কারো প্রিয়জন। হুতুমে ডাকে চমকে উঠছে পাতার গায়ে লুকিয়ে থাকা কাঠপোকারা। রাতের ঘুম তাদের হারিয়ে গেছে। বড্ড শূন্যতা রিশাদকে এই মধ্যরাতে কুরে কুরে খাচ্ছে। অভিমানের পাল্লা মহেশের মনে অজান্তে তাকে ঘিরে ফেলছে। পাতলা ওড়নার মতো একটা কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে হোটেল থেকে বেরিয়ে গেল তেশমা। খুব ভোরে ঘুম থেকে উঠলেও হোটেলের লনেই বসেছিল সে। রিশাদ খুব ভালো করে ম্যানেজারকে বলে দিয়েছে যেন তিশমার অযত্ন না হয়। ম্যানেজারও তার বসের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। তিশমা যখন জেগেছে তখন ম্যানেজার নিজের বাসায় ছিল। সে হোটেলে এসেছে 8টায়, আর তিশমা তখন সুইমিং পুলের পাশে বসেছিল সেখানে থাকা দোলনাটিতে। ম্যানেজার সাহেব এসে প্রথমে চা কফি অফার করেছে। খরচটা অবশ্য তিশমা নিজেরই বহন করতে হবে। হোটেলের দোতলার এক পাশ আগে রেস্তোরাঁ ছিল, পরে তা আরও বড় করতে রিশাদ খাবারের সব রকম ব্যবস্থা নিচতলায় করিয়েছে। অনেকেই সকালে নাস্তা ফুলে ভরা বাগানে বসে করতে পছন্দ করেন, তাই বাগানে ছোট ছোট টেবিলও অ্যারেঞ্জ করিয়েছে। তিশমা জানালো সে একটু পরে নাস্তা করবে এবং তা বাগানে বসে। ম্যানেজার সাহেব তাই করলো। তিশমার জন্য বাইরেই খাবারের ব্যবস্থা করতে বলে সে 4র্থ ফ্লোরে গেল। রিশাদ হয়তো 10টার মধ্যে আসবে, তার ঘরগুলো চেক করতে হবে ঠিকঠাক সব আছে কিনা। কিন্তু তিশমা তাকে জ্বালিয়ে মারল। একটু পরপর সার্ভিস ভালো না বলে ডেকে নিয়ে যাচ্ছে, আর না চাইতেও হোটেলের ম্যানেজার হিসেবে তাকে তিশমাকে অতি অপ্রয়োজনীয় ব্যাপারেও জবাব দিতে হচ্ছে। একটা সকলে যেন যথেষ্ট ছিল তিশমার জন্য ম্যানেজারকে নাজেহাল করতে। ম্যানেজার সাহেবও বুঝলেন এই অপরূপ সুন্দরী তরুণীটি তার পেছনে ইচ্ছে করেই লেগেছে, তাই পারতপক্ষে সে আর লনে কিংবা দোতলার দিকে পা বাড়াচ্ছে না। 3য় তলায় গিয়ে সে রিসেপশনে ফোন দিল যে কোনো প্রয়োজনে তাকে 3য় তলায় তার জন্য বরাদ্দ কেবিনটিতেই যেন আসে সবাই। বস আসলেই সে কোনো একটা ব্যবস্থা করবে এই মডেল কর্নার। সকালে নাস্তা শেষ করে রেহনুমা বাড়ির চারপাশ চেক করলো। প্রয়োজনীয় সকল জিনিসের পাকাপোক্ত সুরক্ষা নিশ্চিত করে আন্তনকে ডেকে বলল এ মাসটা যেন সে এ বাড়িতে একা একা না আসে। দারোয়ান আর উকাচং এ বাড়িরই বাইরের একটা ঘরে থাকবে। বাড়ির পাহারার জন্য হলেও কাউকে রাখতেই হতো, তাই দারোয়ান আর উকাচুঙই থাকবে। রিশাদ এক এক করে রেহনুমা, নির্জন আর মহেশের লাগেজ গাড়িতে উঠিয়ে রেখেছে। এবার শুধু তাদের বের হওয়ার পালা, কিন্তু রেহনুমার যেন কাজই শেষ হচ্ছে না। আন্তুং মন খারাপ করে রেখেছে খুব। গত প্রায় 3টে বছরেরও বেশি সময় ধরে রেহনুমা এখানে থাকছে, আর তখন থেকে আন্তুংয়ের যাতায়াত এ বাড়িতে। বাড়িটি অবশ্যই তৈরি করা হয়েছে তারও আগে, তখন কেউ থাকতো না। রিশাদ শখেই গড়েছিল এ বাড়ি বলা যায়। তার বিলাসিতার এক অংশ এ বাড়িটি, কিন্তু প্রয়োজনের খাতিরেই একদিন এ পাহাড়ের গায়ে তোলা বাড়িটিতে থাকার জায়গা করতে হয় রেহনুমা, আর তার সঙ্গী হিসেবে পাশে এসে দাঁড়ায় এই উপজাতি মেয়েটি আর কিছু প্রতিবেশী। এই বাড়িতে প্রায় বন্দি জীবন কাটাতে চাওয়া রেহনুমা আজ প্রথম কোথাও থাকতে যাচ্ছে। চোখ ছলছল তার, যা রিশাদ দেখেও না দেখার ভান করছে। সে চায় না এখন ফুপুরে অশ্রু সজল চোখ দেখে তাকে এখানে ছেড়ে যেতে। একটু তো বের হোক ফুপুটা তার। বাইরের কত সৌন্দর্য তো আছে চোখ মেলে দেখার মতো। শুধু অতীতের কষ্ট আঁকড়ে ধরে কেন এক জায়গায় পড়ে থাকবেন তিনি? নিজেও হোটেলে থাকবে ভাবতে তার মনে হয়েছিল এবার ফুপুও যাক সাথে। গত বছরও যখন নীলিমা ছিল তখনই সে ফুপুকে এসেছিল নিয়ে যেতে। এও বলেছিল থাকতে হবে না তোমার, অন্তত ভাতিজার বউকে দেখার উছিলায় আসো, ঘন্টা 2 থেকেই দেখো, ভালো না লাগলে আমি তোমাকে এখানে রেখে যাব। রেহনুমা রাজি হয়নি, আর তাই জেদ করেই রিশাদ তাকে নীলিমার ছবিটাও দেখায়নি। কিন্তু এবার আর রেহনুমা নিজের কথা বহাতে
থাকতে পারেনি। সত্যি বলতে গত দিনগুলোতে তার একলা জীবন অনেকটা হইহুল্লোড়ে কেটেছে নির্জন আর মেহুষকে পেয়ে। মায়া জন্মে গেছে খুব তাদের প্রতি। এখন তার একাকিত্বের চেয়ে তাদের কথাবার্তা আর শোরগোলটাই যেন বেশি ভালো লাগে। আর তাই রাতে খাওয়ার পর রিশাদ পুনরায় কক্সবাজার যাওয়ার কথা তুললে বেশিক্ষণ আপত্তি করতে পারে না রেহনুমা। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি চলছে সমতলের দিকে। রিশাদ অতি মনোযোগে ড্রাইভিং করছে আর পেছন থেকে নির্জন রেহনুমার কোলে বারবার লম্পঝম্প দিয়েই যাচ্ছে। পেছন থেকে বাবাকে সে তার ছোট ছোট হাত দিয়ে ধরারও চেষ্টা করছে, যা তার পক্ষে অসম্ভব। মেয়ের চুপচাপ বসে আছে অপলক বাইরের দিকে তাকিয়ে। ভেতরে ভেতরে চিন্তায় অস্থির সে। চিন্তাটা সকালে ফোনের স্ক্রিনে আজকের ডেটটা দেখিয়ে হয়েছে সে। হিসেব মতে গতকাল তার পিরিয়ড ডেট ছিল। প্রয়োজনীয় জিনিসটাই সাথে নেই তার, আর না সে নিজের বাড়িতে আছে। এখানে রিশাদের মতের বাইরে এক পাও রাখেনি সে। তার উপর দোকানপাটও কিছু চোখে পড়েনি। এই অবস্থায় তার নিজেকে বড্ড অসহায় লাগছে। আজ কক্সবাজার যাচ্ছে, সেখানে তো দোকান ফার্মেসি সবই আছে, কিন্তু রিশাদকে কি বলে বের হবে? অনেকগুলো টাকা আছে তার ছোট্ট পার্সটাতে, যা দিন কয়েক আগে রিশাদ দিয়েছিল। গাড়ি চলতে চলতে হোটেলের রাস্তায় চলে এসেছে, তখনই মেহুষ বুদ্ধি করে রেহনুমাকে বলল, ফুপু, আমার একটু ফার্মেসিতে যাওয়ার ছিল। ফিসফিসানো কথার আওয়াজ রিশাদের কানেও গিয়েছে, তাই সে আরও চোখে ফ্রন্ট মিররে তাকালো। মেহুষ কিছু বলছে দেখে সে তার দৃষ্টি ড্রাইভিং আর মেহুষের ঠোঁটে রাখার চেষ্টা করলো, কিন্তু না বোঝা সম্ভব নয় তার কথা। মেহুষের কথা শেষ হতে রেহনুমা বলল, এদিকে কোনো ফার্মেসি থাকলে নিয়ে চল তো। কী হয়েছে পুপি? কিছু না। ওষুধ লাগবে? তোকে যা বলেছি তা কর না বাবা, মেয়েদের মতো এত প্রশ্ন করছিস কেন? ফুপুরের কথার পর রিশাদ আর শব্দ করল না। চুপচাপ গাড়ি নিয়ে হোটেলের সামনেই থামালো। সেখানে অনেকগুলো দোকান আর দুটো ফার্মেসিও চোখে পড়ল মেহুষের। রিশাদ গাড়ি থেকে বের হতে নিলে রেহনুমা বলল, তুই কোথায় যাচ্ছিস? ফার্মেসিতে। কি কিনতে হবে বলো? তুই চুপ করে এখানে বস আর নে তোর ছেলেকে। এখন তোরা বাপ বেটা গল্প কর, আমরা আসছি। বলে রেহনুমান নির্জনকে রিশাদের কোলে দিল। রিশাদ বোকার মতো নির্জনকে কোলে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইল। মেহুষ আর রেহনুমা চলে গেল ফার্মেসির দিকে। একটিবার তারা পেছনে ফিরে তাকালে দেখতে পেত 24 ঘন্টা চোখে মুখে রাজ্যের গম্ভীরতা আর ক্রোধ নিয়ে চলা ছেলেটার মুখ এখন কেমন নির্বোধ আর গোবেচারার মতো হয়ে গিয়েছিল। রিশাদ সত্যিই বোকা বনে গেছে। কে অসুস্থ, ফুপি নাকি মেহুষ? আর অসুস্থ হলেই বা কী রকম অসুখ সে কেন বুঝতে পারেনি, তাতেই ভীষণ বোকা লাগছে তার নিজেকে। ফার্মেসির সামনে এসে মেহুষ ইতস্তত করতে থাকায় রেহনুমাই কথা বলল। ফার্মেসিতে দুজন লোক, একজন মধ্যবয়সী আর অন্যজন ছোকরা টাইপ। রেহনুমা ছোকরাটাকেই ডেকে বলল স্যানিটারি ন্যাপকিন দিতে। রোগা পটকা চেহারার ছোকরা, কাজে খুব চটপটে দেখিয়ে বোঝা গেল। 2 মিনিটেই সে প্যাডের প্যাকেট ভালো করে আলাদা আরেক প্যাকেট করে দিল। মেহুষ টাকা দিতে চাইলে রেহনুমা দিয়ে চলে আসতে চাইলে মেহুষ আবার দাঁড়াতে বলল, আরও কিছু কি লাগবে? ইতস্তত করতে করতে মেহুষ বলল, প্রেগনেন্সি কিট। কথাটা বলার সময় মেহুষের চোখ ছিল মাটির দিকে। রেহনুমা এবার যেন চমকিত হলো মেহুষের কথায়। তবে কি তার ধারণা ভুল? সে ভেবেছিল বিয়েটা তাদের শুধু নামমাত্র। গাড়িতে বসেও মেহুষ যখন তাকে বলল প্যাড কেনা লাগবে, তখনও ভেবেছিল তাদের সম্পর্ক গভীর নয়। কিন্তু মেহুষের এখনকার বলা কথায় ধারণা বদলে গেছে। হয়তো হেজিটেশনটা রয়ে গেছে তাদের মধ্যে, এই কারণে রিশাদকে বলতে পারেনি কথাটা। রেহনুমাই আবার ফার্মেসির ছেলেটাকে বলল একটা প্রেগনেন্সি কিট দিতে। তারা নিজেদের কেনা শেষ করে গাড়ির সামনে আসতে রিশাদ চুপচাপ ড্রাইভিং সিটে বসে গেল নির্জনকে নিয়ে। রেহনুমা তাকে নিতে চাইলে বলল, চলে এসেছি ফুপি, ও আমার কোলেই থাক। সকালের নাস্তা সেরেই রাইমা ঢুকলো মায়ের ঘরে। রাশেদ খান আজ বাড়িতেই আছেন। জীবনেসা চলে যাওয়ার পর তিনি আর বিদেশে যাননি। আপাতত যাবে না বলেই ঠিক করেছে। রাইমাকে খালি বাড়িতে রেখে যেতে তার মন সায় দেয়নি। জীবনেসা নেই, রিশাদ নেই, বাড়ি ভর্তি কাজের লোকের ভিড়ে মেয়েকে রেখে যেতে এই প্রথম সে ভয় পাচ্ছে। এত বছর জীবনেসা ছিল ছেলে মেয়ের সাথে, কিন্তু এই প্রথম এমন সে মেয়েকে একা দেখছে। রিশাদ আর ফিরবে না, সে চায়ও না ফিরুক। নীলিমার বাবার সাথে সকল প্রকার ব্যবসার সংযুক্ততা এই মাসে আলাদা হবে। নিঃস্বার্থে ছেলের বিয়ে দিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছেন, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু এই ক্ষতির আরও ক্ষতিপূরণ উঠে আসার মতো আরও এক সুযোগ পেয়েছিলেন, যা রিশাদের দ্বিতীয় বিয়ের কারণে হাতছাড়া হলো। মূলত সেই কারণে রিশাদের সাথে মনোমালিন্যতা, অতঃপর বাবা ছেলের সম্পর্কে ফাটল। তিনি এখনও পড়ে আছেন নিজের স্বার্থ নিয়ে। অর্থের মোহে ভুলে গেছেন তার সন্তানরা কেউ সুখে নেই। ভুলে গেছেন এই মোহ ভাঙলে তিনি নিজেকে ধ্বংস হয়ে যেতে দেখবেন। হোটেলে ঢুকতেই তিসমা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিশাদের সামনে। আজ এত দেরি করলে কেন? তোমার সাথে নাস্তা করবো বলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর ভাবলাম একাই খেয়ে নিই, কিন্তু তোমার ম্যানেজারের কারণে আমার খাওয়াটাও হলো না। তিসমার কোনো খেয়ালই নেই রিশাদের পাশে দাঁড়ানো দুজন নারীকে। সে অনর্গল ম্যানেজারের নাম নিয়ে এটা সেটা বলছে। তা দেখে বিরক্তিতে রেহনুমার কপাল কুঁচকে এসেছে। আর অপরদিকে মেহুষ
তার মুখ হা করে তিশমার দিকে তাকিয়ে আছে। তিশমার কথা শেষ হতে রিশাদ কিছু বলতে যাবে তার আগেই আবার তিশমা বলল, তুমি আজকে ওকেও নিয়ে এসেছো সাথে করে? ওলেলে কিউট বাবাটা, আসো তো আমার কোলে। রিশাদের কোল থেকে নির্জনকে নিতে নিতে যত রকম আহ্লাদের শব্দ তার জানা ছিল সবটাই সে প্রয়োগ করতে থাকলো। এতে করে রেনুমার বিরক্তি যেন আকাশসম হয়ে গেল। তাই সে বলল, রিশাদ, আমি কি নিজের জন্য কোনো রুম পেতে পারি? রিশাদ বুঝলো তার ফুপি তিশমাকে বিশেষ পছন্দ করেন না, তাই সে একজন স্টাফকে ডেকে ফুপিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলল। তিশমার তখন হুঁশ এলো রিশাদের ফুপিও এসেছে। সে সালাম দিতে এগিয়ে গেল, রিশাদ তার হাত ধরে আটকে দিল। পরে কথা বলো ফুপির সাথে, এখন আপাতত ফুপি রেস্ট নেবে। মেহুষ এখনো হাও হয়ে দেখছে তিশমাকে। সমুদ্রের শো শো হাওয়ার শব্দ তার কানে যেন ভায়োলিনের সুর মনে হচ্ছে, আর সামনে নায়িকা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে সে যদি ছেলে হতো তবে নিশ্চিত এই মুহূর্তে এই অপসুডি প্রেমে পড়ে পা হাঁটু সব ভেঙে ফেলত। রিশাদ খেয়াল করলো মেহুষের এমন করে তাকিয়ে থাকা। বিরক্তিকর মেয়ে তো, মন বলছে মেয়েটা এমন হ্যাংলা কেন? তাকাতে হয়তো কোনো ছেলের দিকে তাকা, মেয়ে হয়ে মেয়ের দিকেই কেন এমন করে তাকাবি? ডিসগাস্টিং। নির্জন বেশিক্ষণ থাকলো না তিশমার কোলে। অচেনা মুখ দেখেই হয়তো তার অস্বস্তি হলো। কয়েক মিনিট থেকে সে কান্না শুরু করে দিল, আর তাই তিশমাও তাকে রিশাদের কোলে ফিরিয়ে দিল। মেহুষকে দেখে তার দিকে হাত বাড়িয়ে হ্যালো বলতে মেহুষ খপ করে তিশমার হাত ধরল। কি তুলতুলে হাত তিশমার, আহা এত নরম কেন মেয়েটার হাত? রিশাদ ভ্রুকুচকে বলল, তুমি এমন ছ্যাঁচড়ামো করছো কেন ওকে দেখে? জি? বাংলা বুঝো না? বললাম নিচে। এমন তিশমাকে দেখে হাঁ করেছিলে কেন? পায়ের জুতো মোজা খুলতে খুলতে প্রশ্ন করল রিশাদ। উনি কি লিপস্টিকের বিজ্ঞাপন করে সেই মডেলটা না? কৌতূহলী হয়ে বলল মেহুষ। সে এই প্রথম টিভির কোনো অভিনেত্রীকে সামনে থেকে দেখল। ঢাকা শহরে থেকেও আজ অবধি কোনো নায়ক নায়িকা মডেল শিল্পী কাউকেই দেখেনি। তিশমাকে ফোনে সেদিন রিশাদের পাশে দেখে সে সন্দেহ করে ওভাবে তাকায়নি, বরং তাকিয়েছিল কণ্ঠ শুনে। বিজ্ঞাপনে একটা জায়গায় তিশমার কণ্ঠ শুনে তার চেনা মনে হয়েছিল, এবং দেখার পর সে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিল। যা দেখে তিশমা, রিশাদ আর রেহনুমা তিনজনই ধরে নিয়েছে সে রিশাদকে সন্দেহ করছে। সন্ধ্যা থেকে পেটের ব্যথা ছটফট করছে মেহুষ। কখনো বিছানায় কখনো বেলকনিতে যাচ্ছে, পায়চারি করছে। স্থির হয়ে বসলেই যেন ব্যথা বাড়ছে। রিশাদ দুপুরে খাওয়ার পর আর রুমে আসেনি। নির্জনকে নিয়ে বেরিয়েছিল প্রথমে, পরে কোনো কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার প্রয়োজন হওয়ায় স্টাফকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। রেহনুমা মাগরিবের নামাজের পর বসে তসবিহ জপছিলেন। এখানে এসে করার মতো কোনো কাজই খুঁজে পাননি তিনি আজকে। রুম দুটো আগেই হোটেল স্টাফ দ্বারা পরিষ্কার করিয়ে সাজানো ছিল। তারা এসে শুধু যার যার আলমারি গুছিয়ে নেওয়া ছিল। রেহনুমা তার নিজেরটা বিকেলে গুছিয়েছে, আর মেহুষ নিজেরটা গোছানোর অবস্থায় নেই। নির্জন আজকাল হাত পা খুব নাড়ায়, অনেক রকম কথাবার্তা বলে, যদিও তার কোনো শব্দ স্পষ্ট নয়। আজও মেহুষ যখন বিছানা ছটফট করছে, বাচ্চাটা তখন তারই পাশে শুয়ে ছোট ছোট হাতে তার গাল ছুঁয়ে দিচ্ছিল, চিবুক ধরছিল। কোমল সে ছোঁয়া যেন অলৌকিকভাবে মেহুষের ব্যথা উপশম করেছিল, অথবা তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য ব্যথা বলে সেই স্পর্শ অনুভব করছিল। সেও একটু ঝুঁকে নির্জনের চোখে মুখে আদরে চুমুতে ভরিয়ে দিচ্ছিল। কি এক জাদু আশ্চর্যজনকভাবেই তার মনে মায়ের সৃষ্টি করে দিয়েছে এই বাচ্চাটার প্রতি। রিশাদের প্রতি ভালো লাগা বিন্দু পরিমাণও জন্মায়নি। তবুও রাত বিরাতে দেহের ভেতর তার অবাধ স্পর্শ যেমন কাঁপিয়ে দেয় তার তরুণী দেহটাকে, ঠিক তেমনি দিনের আলোয় ঘৃণা সমুদ্র এক ঝটকায় রিশাদকে তার নজরে পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য ব্যক্তিও বানিয়ে দেয়। এই ঘৃণা আর নিষিদ্ধ সেই শিহরণে জীবনটা কেমন কাটবে দুজনের তা জানা নেই মেহুষের। আদৌ সারাটা জীবন একসাথে কাটবে কিনা তাও জানে না। শুধু এইটুকু জানা, এই ছোট্ট নির্জনটার মায়ায় সে ফেসে যাবে খুব বাজেভাবে। মমতা বড্ড কঠিন এক বাঁধন, যার বন্ধনে আটকা পড়লে ছেড়ে যাওয়া মুশকিল। মেহুষ ধীরে ধীরে সে বাঁধনেই বাধা পড়ছে, তা সে নিজেও বুঝতে পারছে না। সারাটা দিন কাটলো বাড়ির প্রতিটি ঘরের কোণা কোণে তল্লাশি চালিয়ে, তবুও রাইমার হাতে লাগলো না কিছুই কিনি এমন যা দিয়ে কিছু মানুষের জীবনের গোপন রহস্যগুলো জানা যাবে। বাবা আর মায়ের মধ্যকার সম্পর্ক কি করলে ঠিক করা যাবে তা সেই রহস্যের জাল খুললেই জানা যাবে। মনে মনে একবার রিশাদের কাছে হেল্প চাইবে বলে সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করা হলো। দাদাভাই নিশ্চিত জানে সব, আর লুকানোর মতো বলেই দাদাভাইও খুব সূক্ষ্মভাবে কিছু জিনিস সবসময় লুকিয়ে যায়। যেমনটা লুকিয়েছে তাদের একমাত্র ফুপির কথা। ফুপি আছে তাও জীবিত, অথচ রিহান আর সে জানতই না। কিন্তু দাদাভাই ফুপির বাড়িতে গিয়ে থাকছে। মা ফুপিকে সহ্য করতে পারে না, আবার আব্বু বলেছে ফুপির স্বামীর মৃত্যুর জন্য মা দায়ী। অন্যমনস্ক হয়ে রাইমা নিচতলায় তার দাদার ঘর থেকে বেরিয়ে আসছিল। বেখেয়ালে তার ধাক্কা লাগে বাড়ির সবচেয়ে পুরাতন আর বয়স্ক কাজের মহিলা মালা কাকির সাথে। নিঃশব্দে হাঁটাচলা করা এই মহিলাটির বয়স প্রায় 70-এর কাছাকাছি।
কাজের দিকেও খুব পটু, কিন্তু জেবুন্নেসার খিটখিটে মেজাজের কারণে মহিলাটি সবসময় থাকেন না এখানে, আবার অভাবের তাড়নায় কাজও ছাড়েননি। রিশাদের বাবাকে বলেই তিনি রয়ে গেছেন এখানে। রিশাদের বাবা যখন খুব ছোট তখন থেকে এ মহিলা এই বাড়িতে। কাজ বলতেও তেমন কিছু করা লাগে না তার, তবে শক্তিবল এখনও ভালো থাকায় বাড়ির মাছ কাটার কাজটা তিনি অনায়াসেই করেন। কাজেও খুব পরিচ্ছন্ন হওয়ায় জেবুন্নেসাও তাকে তাড়ানোর পায়তারা করেনি কখনো। এরম করে হাঁটতেছো কেন? অহনে তো চোট লাগতো নাহে মুহে। সরি কাকি, খেয়াল করিনি। মাইয়া, আবার কাকি কইতেছ? কইছি না কয়দিন দাদি কইয়া ডাকবা? তোমার বাপ আমারে কাকি কয়। আচ্ছা সরি, আমার মনে থাকে না। রাইমা চলে যাচ্ছিল দোতলার দিকে, আর বৃদ্ধা কাজ শেষ নিজের বাড়ি যাবেন বলেই বেরোচ্ছিলেন। রাইমা হঠাৎ মাছ সিঁড়িতে থেমে গিয়ে পেছন ফিরল। মহিলাটি সদর দরজা ছেড়ে বেরিয়ে গেছে। তার কি মনে হলো সে জানে না। হুট করে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরের দিকে দৌড় লাগালো। মালা কাকি দাঁড়ান, একটু শুনুন আমার কথা। রাইমার ডাকে গেটের কাছাকাছি যাওয়া বৃদ্ধা থেমে গেলেন। পেছন ফিরে রাইমার দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকালেন। কতদিন বুঝাইছি আমি তোমার কাকি না, তোমার বাপের কাকি। সরি, আমার মনে থাকে না। বাড়িতে তো সবাই আপনাকে কাকিই বলে। সবাই কয় কারণ হ্যারাও তোমার বাপ মার বয়সী, তুমি তো আর তেমন না। আচ্ছা, আর ভুল হবে না। আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? রাইমা বিনয়ের সুরে জানতে চাইল। বৃদ্ধা মাথার আঁচল আরেকটু টেনে কপালে তুললেন। তয় আর কি করবো, আজকা এমনি অনেক দেরি হইছে এই কামে। দুপুরে যাওয়ানের কথা আজকা মাগরিবের সময় হইয়া গেছে। বাগানের কামও আমারে দিয়া করাইছে তোমগো হেই ম্যানেজারে। বৃদ্ধার কথা শুনে খারাপ লাগলো রাইমার। সেও জানে এই বৃদ্ধাকে তার বাবা কাজের নামে রাখলেও আসলে তাকে এমনিতেই রাখা হয়েছে। মায়া পড়ে গেছে অনেকটা বছরে, আর বৃদ্ধা কাজ ছাড়া পয়সা নেবেন না, তাই কাটাকুটির বাহানায় রাখা হয়েছে। সন্তান সন্ততিহীন এই বৃদ্ধার স্বামী আর একটি ঘর ছাড়া নিজের বলতে কিছুই নেই। তার স্বামী মানুষটাও অচল অনেক বছর ধরে। রাইমা বৃদ্ধাকে বলতে চেয়েও বলল না। আজ যাক, কাল না হয় সুযোগ বুঝে কথা বলা যাবে। আচ্ছা, আপনি আজ যান। বৃদ্ধা আর অপেক্ষা না করে চলে গেছেন নিজের গন্তব্যে। রাইমাও বাড়ির ভিতরে পা ফেলতেই দেখল তার বাবা রাশেদ খান। 55 পেরিয়ে 56 ছুঁই বয়সে অনেক শক্ত সামর্থ্য মানুষ রাশেদ খান। গায়ের রং ফর্সা হলেও তা এখন আর বোঝা যায় না তেমন। বাইরে কী করছিলে মা? রাশেদ মেয়েকে প্রশ্ন করলেন। কিছু না আব্বু, একটু হাঁটাহাঁটি করছিলাম। সন্ধ্যের পর বাইরে না যাওয়াই ভালো মা, ভেতরে এসো বলেই রাশেদ খান নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রাইমা আর দেরি না করে চলে গেল নিজের ঘরে। রাশেদ খান আজ আর বাড়ির বাইরে যাবেন না, তাই কাজের লোককে ডেকে চা চাইলেন 1 কাপ। কুটবুদ্ধি সম্পন্ন একজন চতুর মানুষ এই লোকটা জীবনের প্রথম দিকে যথেষ্ট সৎ ছিলেন। টাকার পাহাড় গড়ার নেশায় পড়ে সততা বিসর্জন দিয়েছেন অনেক বছর হলো। রাগ আর ক্রোধ হয়তো উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন তিনি, আর তা ভুল কাজেই বেশি লাগাচ্ছেন আজকাল। উত্তরাধিকার সূত্রে এই রাগটা রিশাদ এবং রিহানও পেয়েছে। তবে আরও একটা জিনিস তারা পেয়েছে রক্তসূত্রে, তা হলো নিজের মেয়ে কিংবা বোনের জন্য অন্যকে কষ্ট দেওয়া, যা কোনো এক সময় করেছিল রাশেদ খান এবং বর্তমানে করছে রিশাদ। রহস্য রিশাদেরও একটু আছে। চট্টগ্রাম থেকে কাজ শেষ করে কক্সবাজার পৌঁছতে বেশ রাত হয়েছে রিশাদের। ততক্ষণে মেহুষ নির্জনকে নিয়ে ঘুমিয়েও পড়েছিল। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় রেহনুমা নিজে হোটেল থেকে বেরিয়ে মেডিসিন এনেছে মেহুষের জন্য, আর তা দেখে ম্যানেজার বারবার করে বলে গেছে যেন প্রয়োজন পড়লে তাকে যেন ডাকে। রিশাদ হোটেলে পৌঁছেই বলেছিল আজ থেকে তাদের সংসারে হোটেলে 2 কামরা আর বিশাল আকৃতির কাজ ঘেরা বেলকনিতেই। শুধু সিজনাল কাজের কারণে এখানে থাকা তার। সত্যি বলতে পিঠ পিছে তার বাবা অনেক লোক লাগিয়ে রেখেছেন তার এই হোটেলের ক্ষতি করতে। হয়তো এই ক্ষতির পরই সে বাবার কাছে ফিরে যাবে। বাবার ধারণাকে ভুল প্রমাণ করতে সে এখানে সজাগ দৃষ্টি রাখতে 24 ঘন্টা এখন হোটেলেই কাটাবে। হয়তো এটা সমস্যার সমাধান নয়, তবুও সে তার পরিশ্রম নষ্ট করতে দেবে না, এমনটাই চেষ্টা। আর চট্টগ্রাম যাওয়ার পেছনে প্রথম কারণ ছিল লোনের জন্য ব্যাংকে যাওয়া। দ্বিতীয় কারণ, তার উকিল আজ ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলেন কোনো কাজে, তাই ফাঁক বুঝে সে উকিলের সাথেও দেখা করে এসেছে। একটা কিছু সে করতে চাচ্ছে খুব গোপনে, হয়তো এটা করার পরে জীবনেচ্ছা কিংবা রাশেদ খান দুজনেই তার উপর চড়াও হবে, কিন্তু কিছুই করার নেই। সে ঠিক ততটুকুই করবে যতটুকু তার সাধ্যে আছে। হোটেলে ফিরে নিজের রুমে নক করলে সে ভেতর থেকে কোনো সাড়া পেল না। হাতের ঘড়িটাতে তাকিয়ে দেখল রাত 11টা পেরিয়ে গেছে। এতটা লেট হবে ফিরতে ফিরতে তা বুঝতে পারেনি। পকেট থেকে ওয়ালেট বের করে চেক করলো। না, এই রুমের চাবি তার কাছে নেই। আগে সে যে ঘরে থাকতো সে ঘরে চাবিটা পকেটে আছে। মনে পড়লো এই ঘরে 2টো চাবি, আর দুটোই সে মেহুষের সামনে রেখেছিল সকালে যাওয়ার আগে। ভুলে গেছে ওয়ালেটে ঢুকিয়ে নিতে। উপায়ান্তর না পেয়ে মেহুষের নাম্বারে কল দিলে সে প্রথম 2বারে উঠল না। তৃতীয়বার কল করতে মেহুষ কল রিসিভ না করে সোজা এসে দরজা খুলে দিল। ভেতরে সে ঘরের বাতিটাও জ্বালানি।
অবাকের চেয়ে রাগটাই যেন বেশি হলো রিশাদের। মেহুইশ আবার গিয়ে বিছানায় শুতে বাহু ধরে হ্যাচকা টানে রিশাদ তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আকস্মিক আক্রমণে ঘুমের ঘোর কেটে ভয়ত চোখে তাকালো মেহুইশ। থরথর করে কাঁপছে তার শরীর, হয়তো আধো ঘুমিয়ে এমন ঝটকা খেয়ে তার এমন হাল। রিশাদ চোখ মুখ শক্ত করে জানতে চাইল ফোন রিসিভ না করে কেন দরজা খুলল। মেহুইশ মুখ খুলবে কি খুলবে না করেই বলল, আপনি দরজা ধাক্কাচ্ছিলেন তাই। আমি ধাক্কিয়েছি? কে বলল? আমি কি একবারও নাম ধরে ডেকেছি? ডাকা লাগবে কেন? কল দিচ্ছেন আপনি, আবার দরজায় ধাক্কা? আপনি ছাড়া আর কে এ দরজায় ধাক্কা দেবে এমন করে? বাকিরা তো আপনার মতো জঙ্গলি নয়, তারা অবশ্যই আগে সুন্দর করে ডেকে তবেই ধাক্কা দেবে বলেই মেহুইশ নিজের বাহু রিশাদের হাত থেকে ছাড়িয়ে নিল। রিশাদ আবার মেহুইশের হাত ধরতে গেলে মেহুইশ ধমকে উঠল, খবরদার, একদম ধরবেন না। কি পেয়েছেন কে আপনি? টাকা আছে বলে যা খুশি করবেন, যখন যা মর্জি তাই বলবেন। নিজের কেনা গোলাম মনে হয় সবাইকে? বিয়ে করেছেন জোর করে, মা আর ভাইয়ের দায়িত্ব আমি দেনি আপনার কাঁধে। আপনি নিজের করা অন্যায়ের মাসুল হিসেবেই তাদের জন্য করেছেন সবটা। আপনি আমায় বিয়ে না করলেও তারা জলে ভাসত না। আল্লাহ আমায় তৌফিক দিয়েছেন তাদের খরচ বহন করার। আমি চুপ করে থাকি বলে গায়ে লাগে না আপনার করা অন্যায়গুলো, তাই না? এক নাগারে এটুকু বলেই হাঁপাতে লাগলো মেহুইশ। তার শরীরে শক্তি বলতে কিছুই যেন নেই। সারাদিনের ব্যথায় আর না খাওয়া শরীরটা বড্ড দুর্বল থাকায় এখন ঘুম ভাঙতে তার কষ্ট হচ্ছিল খুব। তার উপর রিশাদের আচরণ তাকে খেপিয়ে তুলেছে বলে এখন দিক দিশা ভুলে ধমকে উঠেছে। পরে কি হবে তা পরে দেখা যাবে। আপাতত মেজাজ তার তিরিক্ষি হয়ে আছে। এতে সে রিশাদের অগ্নিমূর্তি চেহারাকেও ভয় পাচ্ছে না আর। রিশাদেরও কি হলো কে জানে, সেও আর কথা বাড়ায় না, চুপচাপ মেহুইশের সামনে থেকে সরে গেল। ভেবেছিল হোটেলে ফিরে রাতের খাবার খাবে, তা আর হলো না। চুপচাপ বেলকনিতে গিয়ে সেখানে রাখা একটি কাউচে বসে পড়ল। গা থেকে কোটটা খুলে পাশেই ফেলে রাখল। বাইরে চারটা আবছা ঢাকা মেঘের আড়ালে কোনো তারা চোখে পড়ছে না। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের শোর শব্দ কানে প্রচণ্ড লাগছে তার। সারাদিনের ক্লান্তি এই মুহূর্তে দুটো কাঁধেই যেন এসে ভর করল তার। সমস্ত সত্তা জুড়ে যে ক্রোধ অবিরত বইতে থাকে সে সত্তা এই মুহূর্তে নির্লিপ্ত। বড্ড অসহায় সে এই দুনিয়ায়, আর নিজের অসহায়ত্ব লুকাতেই হয়তো দুর্বলের প্রতি কঠোরতা প্রয়োগ করে। কিছু মানুষ বাস্তব জীবনে এমনই হয়, নিজের অসহায়ত্বকে ঢাকতে অন্যের দুর্বলতাতে আঘাত করে। খুব ভোরে ঘুম ভেঙেছে মেহুইশের। নির্জন আজ এখনও ওঠেনি দেখে মেহুইশ অবাক হলো। বাচ্চাটি কি দিনকে দিন অলস হয়ে যাচ্ছে? মা বলে অলস ব্যক্তিরাই নাকি দেরি করে ঘুম থেকে উঠে, এসব ভেবে হাসি পাচ্ছিল তার। অমনি মনে পড়ল কাল রাতের ঘটনা। রিশাদকে সে ধমকেছে। প্রথমে চোখ পড়ল দরজায়। ভেতর থেকে লাগানো দরজা, তার মানে সে ঘরের ভিতরে আছে, বিছানায় নেই। বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখল সেখানেও নেই। কোথায় গেল জঙ্গলিটা? বেলকনির পর্দা সরানো বলে কাজ করলে সূর্যের আলো ফ্লোর ছুঁয়ে মেহুইশের পায়ে পড়ছে। সে আলোর রশ্মি ধরে বাইরে তাকাতেই কাউচে থাকা ঘুমন্ত রিশাদকে দেখতে পেল সে। জেগে থাকা ব্যক্তিটা যতটা দানব ঠিক ততটাই শান্ত, কোমল আর মায়াবী সে ঘুমন্ত অবস্থায়। স্বাভাবিকভাবেই দিনটা শুরু হয় মেহুইশ রিশাদের। নতুন স্থানে নতুন ঘরের সংসারটাকে মোটেই নতুন মনে হয়নি। প্রতিদিনকার নিয়মে রেহনুমাই প্রথমে কিচেনে ঢুকেছে। তবে কিচেনটা রিশাদের ঘরে লাগোয়া, তাই রেহনুমাকে অপেক্ষা করতে হয় রিশাদের দরজা খোলার। আজ রিশাদের ঘুম ভেঙেছে দেরি করে, আর তারপরে ঘরের দরজা খোলা হয়েছে, তাই চা নাস্তাও দেরি করেই হয়েছে। রিশাদ খেয়াল করেছে ফুপির এ ঘরে আসতে এবং রান্নাঘর থেকে নিজের ঘরে আসতে যেতে করিডোর পেরোতে হয়। আর তাদের ঘরের বিপরীত পাশের ঘরগুলো ট্যুরিস্টদের, তাই হয়তো চলাফেরাও সহজ হবে না। নাস্তার পর রিশাদ আজ প্রথম কাজ করল মিস্ত্রি ডাকা এবং রান্নাঘরের ভেতরের দিকে দেয়াল ভেঙে আরও একটি দরজা তৈরি করা। কাজটা এক দুদিনে হবে না বুঝতে পেরে আগে লোক ডেকে জায়গাটা দেখালো এবং ফুপির ঘর বদলের ব্যবস্থাও করা হলো। রেহনুমা বারবার করে বোঝাতে চাইল কদিনের জন্য আবার ভাঙচুর করার কোনো দরকার নেই, এতে হোটেলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। রিশাদ বরাবরই একঘুঁয়ে। সে কোনো কথায় কর্ণপাত করলো বলে মনে হলো না। আজকেও আর রান্না করা হবে না তাদের। হোটেলে রেস্টুরেন্টে আপাতত খাবে যে কদিন রান্নাঘর কমপ্লিট না হচ্ছে। রিশাদ আসলে এই পাশটা সম্পূর্ণ আলাদা একটা ফ্ল্যাট হিসেবে আলাদা করার প্রস্তুতি নিচ্ছে। সারাদিনে আর রান্নার বাইরে নিজেদের তেমন কাজ না থাকায় রেহনুমা নির্জনকে নিয়ে বের হলো। সে একটু লনে হাঁটবে আর পায়ে কুলোলে শোকেতেও যাবে। মেহুইশের আর প্রেগনেন্সি টেস্ট করার প্রয়োজন না হওয়ায় সে কিটটা আলমারির ছোট্ট এক ডয়ারে রেখে নিজের কাপড় গুছিয়ে রাখতে লাগলো। রিশাদ সকাল থেকেই তার সাথে কোনো কথা বলেনি। এখন রুমে এসে নিজের লাগেজ থেকে একটা কালো টি শার্ট আর কালো ক্যাপ নিয়ে কাপড় পাল্টে পরে নিল।
ক্যাপটা মাথায় দিয়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। পকেট থেকে ওয়ালেট এবং হাতের ঘড়িটা খুলে আবার আলমারির সামনে এসে দাঁড়ালো। মেহুশ তাকে দেখে সরতে গিয়ে ধাক্কা খেলো রিশাদেরই বুকে। বোকার মতো আলমারির দুইটি কপাট একসাথে খুলতে গিয়ে মেহুশ ধাক্কা খেয়েছে। নিঃশব্দে রিশাদ মেহুশের বাহু ধরে তাকে সোজা করে দাঁড় করালো। কয়েক সেকেন্ড তাকেই হাতের ঘড়ি আর ওয়ালেট ড্রয়ারে রেখে সরে গেল। তার আপাতত ঘরে কোনো কাজ নেই। ছাদের দক্ষিণে চন্দ্রমল্লিকার টবগুলোর পাশে বসে আছে রাইমা। তার সামনে হাঁটু ভেঙে বসে পান চিবুচ্ছে মালাকাকি। রাইমা তাকে নাস্তার পরেই জোর করে নিয়ে এসেছে এখানে। আব্বু সকাল সকালই আজ কোথাও বেরিয়ে গেছেন। যাওয়ার আগে মালাকাকিকে বলে গেছেন রাইমার খেয়াল রাখতে। দুপুরে যেন খাবারের খেয়ালই তিনিই রাখেন। এতে রাইমা কনফার্ম হলো দুপুরের আগে তার আব্বু বাড়ি ফিরবে না। এটাই সুযোগ তার সব কথা জানার। কাকি, আমার অনেক কিছু জানার আছে আপনার কাছে। প্লিজ কিছু লুকাবেন না দয়া করে। দেখুন, আমার মা বাবা সবাই অসুখী। তুমি আবারও কাকি কইতেছো মাইয়া? সরি কাকি, না দাদি, আর ভুল হবে না। আপনি প্লিজ আমাকে বলেন কিছু জানা থাকলে। থামো মাইয়া, দম লও আগে। আমিও দেখতেছি জেবু ইদানিং বহুত রাগ দেখায়। এবার তো বাড়ি সাইডে গিয়া বহুতই খারাপ কাম করছে। আফসোসের সুরে বললেন বৃদ্ধা। রাইমার এই কথায় মন ভরল না। সে উদ্গ্রীব আর একটু গভীর কোনো কথা জানতে, যা তাকে ফুপি আর মায়ের সম্পর্কের মধ্যকার অবস্থা জানাবে। আমার একটা ফুপি আছে, তাকে আপনি জানেন? প্রশ্নটা করে রাইমা তাকিয়ে রইল বৃদ্ধার দিকে। আর তাতেই বুঝতে পারল বৃদ্ধা চমকেছেন খুব। এই চমকানোর অর্থ কী? তোমারে কে কইছে তোমার ফুপু আছে? আপনি উত্তর দিন দাদি। ফুপি আছে তা কী করে জানি, পরে বলছি। না, তার আগে কও তোমারে কে কইছে? আমি মায়ের সাথে চট্টগ্রামে গিয়েছিলাম দাদা ভাইয়ের খোঁজে। হোটেল থেকে ভাইয়ার বাড়িতে গিয়ে দেখেছি আমাদের একমাত্র ফুপুকে, এবং থেকেছিও একসাথে। কিন্তু রেনুমার কাছে জেবু গেছিল? এবার যেন বৃদ্ধা আর একটু বেশি অবাক হলেন। ভালো করে রেনুমা উচ্চারণ করতে না পারলেও বোঝা গেল তিনি রেনুমাকে খুব ভালো করে চেনারই কথা। যিনি তার বাবাকে আগলেছে তিনি ফুপিকেও আগলেছেন, সেটাই স্বাভাবিক। রাইমার কথায় জট পাকিয়ে যাওয়া ভাবনাগুলো এবার অস্থির হতে থাকলো সবটা জানার জন্য। সে বৃদ্ধার সামনে আকুতি সুরে বারবার বলল তাকে যেন সবটা জানায়। সে তার মা বাবাকে একসাথে দেখতে চায়, এমনকি দাদাভাই আর ফুপুকেও পাশে চায়। বৃদ্ধা যেন নিজেও এমন কিছু আশা করেন, তাই নিজের জানা কথাগুলি বলতে শুরু করলেন। বছর 25 কি 26 আগের ঘটনা। তখন রেবুন্নেসা মানে রিশাদের মায়ের মৃত্যুর পর থেকে রিশাদকে তার বাবা নিজের বাড়িতেই রেখেছিলেন। তার নানা নানি মানে রাইমারও নানা নানি রিশাদকে নিজেদের কাছে নিতে চাইলে রাশেদ খান রাজি হননি। তখনও রিশাদের দাদা জীবিত ছিলেন। বাড়িতে একমাত্র মেয়ে তখন শুধু রেহনুমা ছিল। রেহনুমা সদ্য কলেজে ভর্তি হয়েছে, আর রেবুন্নেসা তার চেয়েও বছর 5 বড়। রেহনুমার পক্ষে পড়াশোনার সামনে রিশাদকে রাখা তত বেশি একটা হয়ে উঠত না। বাড়িতে আয়া থাকলেও রেবুন্নেসা আর তার মা প্রায় সপ্তাহ করে এসে থাকতেন এ বাড়িতে। এতে করে রেহনুমার জন্য সুবিধা হলো। মালাকাকি রান্নাঘর সামলাতেন, আরও একজন কাজের লোক নেই। রেহনুমা তখন পুরোপুরি পড়ায় মনোযোগী। তার পড়ার জন্য একদিন তার বাবা মানে রাশেদের চাচা একদিন লজিং মাস্টার ঠিক করলেন। রেহনুমা আর রেবুন্নেসার মাঝে সম্পর্কের দ্বন্দ্ব সেই মাস্টারকে দিয়েই হয়। ঘটনাটা এমন, রেহনুমার কিশোরী মনে তার গৃহশিক্ষক ওবায়দুলের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে ওবায়দুল ঢাকা শহরে নিজের থাকার জায়গা নেই বলে রেহনুমার ভালো লাগার কথা জানতে পেরেও চুপ ছিল। এদিকে আবার রিশাদের জন্য এ বাড়িতে আসা যাওয়া করা রেবুন্নেসাও কোনো এক বর্ষায় নিজের মনে ওবায়দুলের প্রতি ভালো লাগা অনুভব করে। রোজ রোজ আসা যাওয়ার পথে 2-1বার দেখা হয়। সেই দেখাতেই কোনো এক সময় ওবায়দুলও দুর্বল হয় রেবুন্নেসার প্রতি। সেই সম্পর্ক আরও গভীর হয় সবার অগোচরে। রেবুন্নেসার রোজকার এই বাড়িতে আসা যাওয়া একসময় স্থায়ী থাকার মতোই হয়ে যায়। সময়ের গতিতে তাল মিলিয়ে রিশাদও একটু একটু বড় হয়। কিন্তু ততদিনে রাশেদের জীবনে খরা আরও কঠিন রূপ নেয়। বাড়িতে বুজুর্গ বলতে রাশেদের চাচা ছাড়া কেউ ছিলেন না। তিনি বছর 3 বাদে অনেকটা জোর করেই রাজি করান রাশেদকে বিয়ের জন্য। ততদিনে রেবুন্নেসা খান বাড়িতে শুধু রাশেদের মৃত বউয়ের বোনই নয়, পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে গেছে। যা দেখে রেহনুমার বাবা নিজের মনে এক সিদ্ধান্ত নেন এবং তা রেবুন্নেসার বাবা মাকেও জানান। রেবুন্নেসার বাড়িতেও তার বিয়ে নিয়ে সবাই অস্থির, কিন্তু রেবুন্নেসা রাজি হয় না বলেই তারা আগাতে পারেননি। রেহনুমার বাবার পক্ষ থেকে রাশেদের জন্য রেবুন্নেসার বিয়ের প্রস্তাব দিলে সাথে সাথে রাজি হয়ে যায় রেবুন্নেসার বাবা। রেহনুমা তার গৃহশিক্ষককে পছন্দ করে, সে কথাটাও জেনে যাওয়ায় রেহনুমার বাবা প্রস্তাব দেন ওবায়দুলকেও।
ওবায়দুল অর্থহীন বেকার ছেলে, যার মাথার উপর ছাদ বলতে খানবাড়ির চিলেকোঠা ছাড়া কিছুই নেই। রেহনুমা যেমন খুশি হয় ওবায়দুলের সাথে তার বিয়ের সংবাদে, তেমনি জীবনেশ্বর ভেঙে পড়ে ওবায়দুলের বিয়ের খবর পেয়ে। ভাগ্যের ওপর কারো জোর নেই। ওবায়দুল বিয়ের প্রস্তাব পেয়ে রাজি না হয়ে রেহনুমার বাবার কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। ওবায়দুল গ্রামের হলো শিক্ষিত ছেলে, অর্থাভাবে ভালো শিক্ষার জন্য শহরে এসে চাকরির খোঁজ করলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলেই হয়তো তার চাকরিটা জোটেনি প্রথমে। ওবায়দুলের এক পরিচিতের মাধ্যমে সে রেহনুমাদের বাসায় মাস্টারির সুযোগ পেয়েছিল। মাস্টারি আর সততার গুণেই রেহনুমা বাবা তাকে নিজের ব্যবসায়ী একটা চাকরি দিলেও পাশাপাশি তার মেয়েকে পড়ানোর দায়িত্ব বহাল রাখেন। ওবায়দুল তার দায়িত্ব টানা 3 বছর খুব ভালো করে পালন করেছিল, সেই সাথে জীবননিশার সাথে প্রেমটাও। কিন্তু রেহনুমার অনুভূতির মূল্য এতই চড়া যে ওবায়দুল আর জীবননিশার সম্পর্কের মাঝে ফাঁক খুঁজে ঢুকে পড়ে। রেহনুমার বাবা ওবায়দুলের জন্য 3 বছর অনেক করেছেন, আর সেই কারণেই সে তার কথা রাখতে পারবেন না বলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যেতে যেতে জীবননেসাকে একটি চিঠি দিয়েছিল ওবায়দুল। সেই চিঠি জীবনেসার হাতে যাওয়ার আগে আরও 2টি হাত বদল হয়। প্রথমজন রেহনুমা আর দ্বিতীয় ব্যক্তি রাশেদ। রেহনুমা সেই চিঠি পড়ে জানতে পারে তার ভালোবাসার মানুষটি তার ওই ভাইয়ের একমাত্র শালী জীবনেসাকে ভালোবাসে। রেহনুমা কষ্ট পায়। দীর্ঘদিনের মনের ভিতর লালিত প্রেম তার পূর্ণতা পাওয়া তো দূর, মনের মানুষটিকে জানানোর সুযোগটুকুও পায়নি। প্রথম সে চেষ্টা করে ভুলে যেতে তার পছন্দের মানুষটিকে, কিন্তু নিয়তি তা হতে দেয়নি। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে সে ওবায়দুলকে দেখতে পায়। রেহনুমার পরীক্ষা বলেই সেদিন তার বাবা সাথে যান। হঠাৎ করে ওবায়দুলের দেখা পেয়ে তিনি কিছু বলতে যাবেন তার আগে ওবায়দুল নিজেই এসে ক্ষমা চায় রেহনুমার বাবার কাছে। কোনো কিছু বুঝে ওঠার আগে সে রেহনুমার বাবার পায়ে পড়ে রেহনুমাকে বিয়ে করতে চায় বলে মিনতি করে। এ পর্যন্ত কথা শেষ করেই বৃদ্ধা রাইমার দিকে তাকান। রাইমার চোখে মুখে করুণ ছায়া। ভর দুপুরে জলজলে সূর্যটাও যেন মেয়েটার মুখে আলোকিত করতে পারছে না। বৃদ্ধা পুরনো দিনে অনেক নিয়মকানুন মেনে চলতেন, এখনও তার ব্যতিক্রম নয়। তাই রাইমার হাত ধরে বললেন, চলো নিচে জায়গা, 2 বেলায় এনে তাহন বালানা। রাইমার চোখে ঝাপসা। সে ভাবছে তারপর কি হলো? ফুপির কি তারপর ওই টিচারের সাথে বিয়ে হয়েছিল? আর সেই জন্যই কি মা ফুপিকে সহ্য করতে পারে না? তার এখনও অনেক জানা বাকি। কিন্তু বৃদ্ধা তারা দিলেন নিচে যেতে। অজ্ঞতা তাকে নিচেই যেতে হলো। এখনও অনেক জানার বাকি। রহস্য তো কিছুই খোলাসা হলো না। আব্বুর সাথে মায়ের বিয়ে, আর মায়ের বলা কথা আব্বু ধর্ষক প্রতারক না। আমার আব্বু দুনিয়ার বেস্ট আব্বু, তিনি কখনো কোনো ভুল করতেই পারে না। যা শুনেছি সব ভুল, সব মিথ্যে। সে যেন নিজেকে বোঝাতে লাগলো কথাগুলো। দুপুরের খাবারের সময় রিশাদ হোটেলের রেস্তোরাঁ থেকেই খাবার কিনে আনলো। এখানে তাদের আলাদা কোনো ডাইনিং রুম নেই, তবে সোফা থাকায় তারা সেখানে বসেই খাবার খাচ্ছে। রেহনুমা লক্ষ্য করছে সকাল থেকে আজ রিশাদ চুপচাপ। মেহিশ পেটে ব্যথা হচ্ছে বলে আর খেতে বসেনি। সে পরে খাবে, তাই আপাতত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। তার পাশে নির্জন খেলছে। রিশাদ নিজেই আজ গোসল করিয়েছে নির্জনকে। অবাক হয় রেহনুমা, তার সে ছোট্ট ভাতিজা আজ কত বড় হয়ে গেছে। নিজের সন্তানের খাওয়া, গোসল, ঘুম সব একা হাতে সামলে নেয়। বিছানায় থাকা মেহিষীর দিকে দৃষ্টি পড়তেই আবার ভাবে, এই মেয়েটা কি রিশাদের আপন হবে না? রিশাদ বদমেজাজি, অর্থের জোর দেখায়, কিন্তু সে জেনে বুঝে কারো ক্ষতি করে না, এটাই তার মন বলে। আর যদি কারো ক্ষতি করেও থাকে তা যেন রিশাদ বুঝতে পারে, অনুতপ্ত হয়, আর সব শেষে যেন নিজেকে শুধরে নিয়ে নতুন এক জীবন তৈরি করতে পারে। মেহরিশটা নিজের করে নিক রিশাদকে, এটাই যেন এখন রেহনুমার একমাত্র চাওয়া। খাচ্ছ না কেন ফুপি? তোমার কি এই তরকারি ভালো লাগছে না? অন্য কিছু খাবে? অস্থির হয়ে প্রশ্ন করতে লাগলো রিশাদ। না রে বাবা, আমার আর কিছু লাগবে না। ভাবছি মেহরিশটা কিচ্ছু খেলো না, এভাবে পেটের ব্যথা পড়ে থাকলে কি করে হবে? কপালে চিন্তার রেখা স্পষ্ট রেহনুমার। রিশাদ কোনো জবাব দিল না। সে তার খাওয়া শেষ করে উঠে গেল। রেহনুমা নিজের খাওয়া শেষ করে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিজের ঘরে চলে গেল। রিশাদ নির্জনকে কোলে নিয়ে কিছুক্ষণ বেলকনিতে হাঁটতেই নির্জন ঘুমিয়ে পড়ল। ছেলেকে বিছানায় শুয়ে পাশে তাকাতেই খেয়াল করল মেহেশের ফ্যাকাশে মুখ। চোখের কোণ যেন দেবে গেছে অনেকটা। হয়তো ব্যথা আর খালি পেটে পড়ে থাকায় এমন লাগছে তাকে। আর কিছু না ভেবে রিশাদ বেরিয়ে গেল রুম ছেড়ে। বিগত দিনগুলো তার বড্ড পরিশ্রম আর চিন্তায় কাটছে। বাবার এ বয়সে ডিভোর্সটা, ছোট ভাই বোন দুটোর ভবিষ্যৎ সব মিলিয়ে মাথার উপর এক আকাশ পেরেশানি। দিন শেষে তার কেউ নেই এই কষ্ট, অস্থিরতা ভাগ করার মতো। হোটেল ছেড়ে বেরিয়ে এসে হাঁটতে লাগলো চুপচাপ। অনেকটা সময় সমুদ্রের নোনা জল থেকে উঠে আসা হালকা তপ্ত হাওয়া গায়ে লেগে যেন মস্তিষ্কে পরিবর্তন এলো তার। একাকী জীবনে সে অনেক আপন মানুষকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। বাবা, ফুপি, খালা, ভার্সিটিতে প্রথমবার ভালো লাগা সেই মেয়ে, এবং সর্বশেষ নীলিমা। কেউ সেসব দিয়ে পাশে থাকার প্রতিজ্ঞা করেনি।
কোনো না কোনো কারণে সবাই দূরে চলে গেছে। সে ছোট্টবেলায় অবুঝ বয়সে মাকে হারিয়ে সে একাই এত বড় হয়ে গেল। নিজেকে দেখি সন্তানের জন্য মা খুঁজল, সেই সাথে রাইমা সুখের কথা ভেবেই সে মহেশকে জোর করে বিয়ে করলো। কী লাভ হলো? শেষ পর্যন্ত কতটা ভালো সে কজনের করতে পারল? ইভান তো মহেশকে হারিয়ে অন্য একজনের হয়ে গেল। নির্জনও সত্যিকার অর্থে মহেশকে মা হিসেবে পেল না। তাহলে তার এত অন্যায় করে কী লাভ হলো? দমকা হাওয়ার ঝাপটার সাথে বালিকণাও উড়ে এসে চোখে পড়ল রিশাদের। বুকের ভেতর চিনচিনে এক সূক্ষ্ম ব্যথার ধারালো দাঁত কামড় বসাচ্ছে।